শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কথা শুনতে পেতেছেন সবাই? জি ভাইয়া। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, অলরেডি অনেক দেরি করে ফেলছি। আচ্ছা, কালকে আমরা হচ্ছে এই কাস্টম ভার্সেস প্রিটেন্ড সিএনএন পর্যন্ত পড়ছিলাম। তো আপনারা দেখছিলেন এগুলা? কারো কোনো সমস্যা থাকলে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তো করেন, নাহলে আমরা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। আপনারা হয়তো বা এগুলো দেখছেন, এগুলো হয়তো বা পারবেন। এখন তাহলে আমরা আজকে আমাদের বাকি যে পড়াশোনাটা আছে ওটা শুরু করি। হ্যাঁ, তো ফার্স্টে আজকে আমরা যে জিনিসটা শুরু করবো, ট্রেন, টেস্ট আর ভ্যালিডেশন সেট। ট্রেন আর টেস্ট সেট নিয়ে তো অলরেডি আমাদের কথাবার্তা হয়েছে, আমরা মোটামুটি এগুলো জানি, কিন্তু ভ্যালিডেশন সেটটা নিয়ে আমাদের পড়াশোনা ওইভাবে হয়নি। তো দেখেন, এখন এটা আমি একটা কনসেপ্টের মাধ্যমে এক্সপ্লেন করি, জিনিসটা একটু মনে রেখে। সে পরীক্ষার প্রিপারেশন নিতেছেন, হ্যাঁ, তো বই খাতা কিনে বাসায় নিজে নিজে পড়াশোনা করতেছেন। নিজে নিজে পড়াশোনা করার পর এক পর্যায়ে যখন আপনার প্রিপারেশন হবে, তখন আপনি কি করবেন, যে আপনি কোনো একটা কোচিংয়ে গিয়ে মক টেস্ট দেবেন। তো প্রথমে যে আপনি বাসায় বসে বসে নিজে নিজে যে পড়াশোনা করলেন, এটা ধরেন যে আপনার ট্রেনিং ফেজ। আর ফাইনালি যখন আপনি হচ্ছে গিয়ে মক টেস্ট দিতে যাচ্ছেন কোনো কোচিংয়ে, ওইটা ধরে নেন যে আপনার ভ্যালিডেশন। তো এইখানের এই ট্রেনিং আর ভ্যালিডেশনের রিলেশনটা কিরকম, যে খেয়াল করেন, আপনি বাসায় যখন পড়াশোনা করতেছেন, তখন হয়তো বা মাঝে মাঝে নিজে নিজে বই থেকেই দু একটা পরীক্ষা টরীক্ষা দিতেছেন, দিয়ে দেখতেছেন কেমন আপনার আউটপুট আসে। ধরেন যে আপনি বাসায় আহ পড়াশোনা করার সময় যখন দেখেন যে না, আমার মোটামুটি পড়াশোনা হয়েছে, তো নিজে নিজে একটা মডেল টেস্ট দিলেন বাসায় বসে বসে। তো ওইখানে আপনি ধরেন যে 10 নাম্বারের একটা পরীক্ষা দিচ্ছেন, ওইখানে আপনি 10-এ 8 পেয়েছেন। তো পরের দিন আপনার কি, আপনি একটা কোচিংয়ে মক টেস্ট দিতে চান, মক টেস্টে গিয়ে পরীক্ষা দিলেন। তো আপনি জানেন যে আমার বাসায় মোটামুটি 8টা হয়, তাইলে হচ্ছে গিয়ে মক টেস্টে তো আমি কাছাকাছি 8 এরকম পাবোই, এক্সেপ্টেশন তো এরকমই। বাট আপনি মক টেস্টে গিয়ে ধরলেন যে 8 পান নাই, আপনি 6 পাইছেন অথবা 7 পাইছেন। তো
তাহলে এই জিনিসটা কি মিন করে যে না আপনার বাসায় পড়াশোনা যেমনই হোক না কেন আপনি কিন্তু মক টেস্টে কিন্তু ভালো করেন নাই, তার মানে কিন্তু আপনার বাসায় পড়াশোনা এখনো ল্যাকিংস আছে। তখন আপনি কি করবেন যে বাসায় গিয়ে আমি আবার আগের থেকে একটু ভালো পড়াশোনা করব। তো ট্রেনিং আর ভ্যালিডেশন সেটটা এইভাবে কাজ করে যে মডেল হচ্ছে গিয়ে ফার্স্টে তো সে নিজে শিখে, নিজে শেখার পর ভ্যালিডেশন বলতে গেলে টেস্ট সেটের মতোই আলাদা একটা টেস্ট যেটা সে ট্রেনিং এ ইউজ করে। যখন ওর মোটামুটি একটা লার্নিং পার্ট হয় তখন ও ভ্যালিডেশন সেটে এসে আবার হচ্ছে গিয়ে ধরেন যে মক টেস্টের মতো নিজে একটা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে ওইখান থেকে একটা মনে করেন যে আউটপুট তার আসে। তো আমরা যদি দেখি যে ট্রেনিং লস, আমরা আসলে এখানে লস দিয়ে আমি আপনাদের জিনিসটা বুঝাই। তো লস জিনিসটা কি? লস মানে হচ্ছে সে কতটুকু পারে নাই, তাই তো? তো ট্রেনিং লস যদি ধরেন যে ট্রেনিং লস আমরা দেখতেছি ধরেন 0.8, বাট ভ্যালিডেশন লস 0.9, মানে কি ট্রেনিং লস থেকে ভ্যালিডেশন লসটা বেশি। কনসেপ্টটা যদি খেয়াল করেন মানে কি ও বাসায় পড়াশোনা করছে, বাসায় নিজে নিজে পরীক্ষা দিয়ে ভালোই পাইছে, বাট যখন মক টেস্ট দিতে গেছে ওইখানে কিন্তু ভালো পায়নি। তার মানে কি এখানে কিন্তু ওর যথেষ্ট ল্যাকিংস আছে। তাহলে ওকে কি করতে হবে? আবার ফার্দার পড়াশোনা করতে হবে। তাহলে বেস্ট কেস আমরা সাধারণত কোনটাকে বলি? বেস্ট কেস না, মানে কোন জিনিসটাকে আমরা ভালো বলি? ভালো তখনই বলি যখন ট্রেনিং লস থেকে ভ্যালিডেশন লসটা কম। মানে ট্রেনিং লস মানে আমি বাসায় বসে বসে পরীক্ষা দিতেছি, আমি বাসায় ধরি যে 10-এ 5 পাইতেছি, বেশ একটা ভালো করতেছি না। তো 10-এ যদি আমি 5 পাই মানে 5টা পারছি বাকি 5টা পারি নাই, তার মানে আমার লস ধরেছে 0.5। বাট মক টেস্ট দিতে গেছি ওইখানে আমি 7 পাইছি, মানে 7 পাইছি মানে 3টা পারি নাই, ওইখানে আমার লস তার মানে 0.3। তাহলে দেখেন ট্রেনিং লস থেকে কিন্তু ভ্যালিডেশন লস কম। বাসায় আমি কম পারি সমস্যা নাই, বাট মক টেস্টে তো মোটামুটি ভালো পারছি, একটা এক্সাম এনভায়রনমেন্টে এসে তো ভালো করতে পারছি। তাহলে আশা করি ফাইনাল যে টেস্ট আমার ওইটাতে আমি আরো ভালো করব। তো যখন ট্রেনিং লস থেকে আমাদের ভ্যালিডেশন লসটা সাধারণত একটু কম আসে তখন আমরা বলি যে না মোটামুটি এই জিনিসটা ভালো চলতেছে। তো ডিপ লার্নিং এ আসলে আমার মডেলটা কতটুকু ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এই জিনিসটা মনিটর করার জন্য আমরা সাধারণত এই ভ্যালিডেশন সেটটা ইউজ করি, যেটা কিন্তু মেশিন লার্নিং এ আমরা ইউজ করি নাই। ঠিক আছে? তো ট্রেনিং সেট তাহলে কি করতেছি, ট্রেনিং দিয়ে সে পড়াশোনা করতেছে, ভ্যালিডেশন হচ্ছে তার পড়াশোনার মাঝেই সে একটা হচ্ছে কি মক টেস্টের মধ্যে দিচ্ছে। আর টেস্ট সেট তো হচ্ছে একদম ফাইনাল, যখন ওর এভরিথিং পড়াশোনা ডান, দেন ও ফাইনাল গিয়ে একটা ধরেন যে আমরা একদম ফাইনালি গিয়ে যে আইএলটিএস এক্সামটা বসি ওই রকম আর কি, একদম ফাইনাল এক্সাম দিবে গিয়ে ফাইনাল ওই টেস্ট সেট দিয়ে। তো এইটাই হচ্ছে ট্রেন টেস্ট আর ভ্যালিডেশন সেটের কাহিনী। এখন বলেন এইখানে কোনো কোশ্চেন আছে কিনা? এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এই ভ্যালিডেশন আর ট্রেনিং নিয়ে সামনে আমরা আরো অনেক কিছু করব। প্যারামিটার, হাইপার প্যারামিটার টিউনিং নামে নামটা হয়তো বা শুনছেন। তো এই জিনিসগুলা সব করা হয় কিন্তু এই যে এই কনসেপ্ট গুলোর মাধ্যমে, ভ্যালিডেশন আর ট্রেনিং লস গুলা দিয়ে আর কি। তো দেখেন কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, আশা করি বুঝছেন। আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন নাকি আমার কথা ভয়েস অফ আছে না? ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে ভাইয়া। আশা করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু এখানে কোনো কোশ্চেন নেই আমরা নেক্সট টপিকটাতে আসি। আচ্ছা, এখন আমরা এই ডিপ লার্নিং মডেলগুলো যখন দেখবেন ট্রেনিং করব, আমরা একটা ইপক নাম্বার দিয়ে দিই, ওই ইপক অনুযায়ী হচ্ছে কি ট্রেনিং হয়। তো এখানে দুইটা প্যারামিটার আছে, প্যারামিটার না বলবো, ধরি যে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইপক আর একটা হচ্ছে ব্যাচ সাইজ। তো এই দুইটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে ব্যাচ সাইজটা কি জিনিস। যেমন এইখানে একটা সিনারিও খেয়াল করেন, এখানে আমার একটা ডেটা সেটে টোটাল 1000টা ডেটা আছে, ভালো কথা। তো টোটাল 1000টা ডেটা আমি কি এট এ টাইম মডেলকে দিয়ে দিব? না, এট এ টাইম আমি দিতে পারবো না। এখানে আমার অনেক ধরেন যে ঝামেলা হইতে পারে, যেমন আমার যখন এট এ টাইম সবগুলা ডেটা লোড করব তখন হয়তো বা আমার যেই মেমোরি আছে সেটাও ফুল হয়ে যেতে পারে। আবার মডেলের ক্ষেত্রেও দেখেন এত ডেটা একবারে না দিয়ে ওকে যদি ব্যাচ ব্যাচ আকারে দেই তাহলে ওর লার্নিং ফেজটা ভালো হয়। তো এই জন্য আমরা করি কি, এই 1000 ডেটা এট এ টাইম পুরাটা মডেলকে দিব না, আমরা কি করব এটাকে ব্যাচে ভাগ করব। তো
তো ধরেন আমার যদি ব্যাচ সাইজ হয় 100, তার মানে বোঝাচ্ছে যে প্রথমে 100টা ডেটা যাবে, ওর কাছে টোটাল 1000টা ডেটা একবারে যাবে না, প্রথমে 100টা যাবে। এই 100টা নিয়ে ও যখন কাজ কমপ্লিট করবে পরে আরো 100টা যাবে। যেমন এই সিনারিতে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু তাই হচ্ছে। প্রথমে হচ্ছে 100টা ডেটা গেছে, যেহেতু আমার ব্যাচ সাইজ আমরা ধরে নিছি 100, কিন্তু সাধারণত আমরা কিন্তু ব্যাচ সাইজ ধরি ধরেন যে 8 নেই, ছোট ডেটা সেট হলে 8 নেই, 16 নেই, এটা একটু কমন। ছোট ডেটা সেট হলে 8, 16, 32। আর একটু লার্জ ডেটা সেট হলে তখন আমরা 64, 128 এই ধরনের ব্যাচ সাইজ নেওয়ার চেষ্টা করি। বাট এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার এখানে র্যাম কতটুকু আছে, কারণ যত বড় ব্যাচ সাইজ নিব ততই আমার র্যাম ফুল হওয়ার চান্স বেশি থাকে। তো এখানে ধরেন যে ফর এক্সাম্পল আমরা ধরে নিয়েছি যে আমার ব্যাচ সাইজ হচ্ছে 100। তার মানে কি মডেলের কাছে এট এ টাইম 100টা ডেটা যাবে, 100টা ডেটা নিয়ে যখন সে কাজ করবে পরে আরো 100টা যাবে। কিন্তু আমার ডেটা সেটের টোটাল ডেটা তো 100টা, তার মানে ওর কাছে টোটাল 10 বারে কিন্তু ডেটাগুলো যাবে। এই জন্য দেখেন এখানে আইটারেশন বলে দিছে হচ্ছে 10। যেহেতু 100টা ব্যাচ 100টা করে ডেটা যাচ্ছে, তার মানে টোটাল 1000টা ডেটা যেতে ওর 10টা আইটারেশন এখানে কমপ্লিট করতে হবে। আইটারেশন মানে তো বুঝেন আপনারা আশা করি। তো যখন এই 10টা আইটারেশনে ও প্রায় এই 1000টা ডেটা লোড করা ওর কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা বলবো যে একটা ইপক মাত্র কমপ্লিট হয়েছে। তার মানে একটা জিনিস খেয়াল করেন, মডেল যখন পড়াশোনা করে ও কিন্তু প্রত্যেকটা ইপোকেই একদম যতগুলা ডেটা আছে, যেমন এখানে আমার ট্রেনিং ডেটা যদি 1000 হয়, তাহলে ও তার প্রতিটা ইপোকেই কিন্তু 1000টা করে ডেটা হচ্ছে কি পড়াশোনা করবে, মানে 1000টা ডেটাকে নিয়েই সে পড়াশোনা করবে। বাট কি হবে যে ডেটাগুলা এট এ টাইম 1000টা একবারে আসবে না, ওর কাছে 100টা মানে ব্যাচ সাইজ আমি যত নিব ততটা করে করে আসবে। আর এখন আপনারা বলেন এখানে যদি আমি 100 নিয়ে যদি ব্যাচ সাইজ 50 নিতাম, তাইলে কিন্তু আমার আইটারেশন মানে কয়বার ওকে আইটারেট করতে হইতো টোটাল এই 1000টা ডেটা কমপ্লিট করতে হইলে একটা ইপোকে। কোশ্চেনটা বুঝিনি আরেকবার। 20টা ভাইয়া। 20টা। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করি। হ্যাঁ, অনেকে পারছেন জিনিসটা। দেখেন যদি আমার ব্যাচ সাইজ যদি 50 হইতো, 100 না হয়ে যদি 50 হইতো, আমার টোটাল ডেটা তো এখানে 1000টা, তাই না? যেহেতু আমার ব্যাচ সাইজ 100 ছিল, এই টোটাল 1000 ডেটা তার কাছে কমপ্লিট হইতে তার মোটামুটি 10টা ইটারেশন লাগছে। 10টা ইটারেশনে প্রায় 1000টা ডেটা সে হচ্ছে গিয়ে পড়তে পারছে। বাট যদি আমার ব্যাচ সাইজ 50 হইতো, তখন কিন্তু তার 1000টা ডেটা পড়তে 10টা ইটারেশন লাগতো না, ইটারেশন আরো বাড়তো। তখন কিন্তু তাকে 20টা ইটারেশনে জিনিসটা কমপ্লিট করতে হতো। বাট একটা ইপক কখন কমপ্লিট হবে? যখন ওর এখানে টোটাল যতগুলা ডেটা আছে ট্রেনিং ডেটা, এই সবগুলা ট্রেনিং ডেটা নিয়ে যখন ওর পড়াশোনা হবে, তখন কিন্তু ওর হচ্ছে গিয়ে পুরো মানে এক নাম্বার ইপক, মানে একটা ইপক আমরা বলবো যে কমপ্লিট। তাহলে এখন আরেকটা কোশ্চেনের উত্তর দেন। যেখানে ধরেন ব্যাচ সাইজ আগে আমাদের এখানে যা ছিল তাই, ব্যাচ সাইজ আমাদের যে 100 ছিল 100, আমার টোটাল ডেটাও 1000, আইটারেশনও 10। এখন আমার বলেন দুইটা ইপক কমপ্লিট হইলে এখানে টোটাল কয়টা আইটারেশন কমপ্লিট হবে? 20টা। দুইটা 20টা ইটারেশন iteration কমপ্লিট হবে না। না, দুইটা আইটারেশন না, বলতেছে দুইটা ইপক কমপ্লিট হইলে কয়টা 20 আইটারেশন কমপ্লিট হবে? 20টা কমপ্লিট হবে, তাই না? একটা ইপোকে যেহেতু 10টা আইটারেশন হয়, দুইটাতে 20টা হবে, তিনটাতে 30টা হবে। বুঝতে পারছি। বাট একটা ইপোকে, প্রত্যেকটা ইপোকে কয়টা করে ডেটা লোড হবে? টোটাল ট্রেনিং ডেটা যতগুলো আছে অতগুলো। এই কনসেপ্টটা মনে রাখবেন। অনেকে মনে করে কি যে ইপক সাইজ 10, না, ধরি যে আমার হচ্ছে গিয়ে 500টা ডেটা আছে, তো আমার ইপক সাইজ যদি 10 হয়, তার মানে প্রত্যেকটা ইপোকে মনে হয় 50টা করে ডেটা সে পড়তেছে। না, ও প্রতিটা ইপোকেই, আমার ডেটা যদি 500টা হয়, প্রতিটা ইপোকেই সে 500টা করে ডেটাই সে দেখতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে ওর যদি 1000টা ইপোক আমি দিয়ে দিই না কেন, 1000টা ইপোকেই সে আমার এখানে যতগুলা ডেটা আছে সবগুলা ডেটাকেই সে কিন্তু দেখবে। আর ডেটাগুলো তার কাছে কি আকারে যায়? ব্যাচ আকারে যায়। ঠিক আছে? বুঝতে পারছি এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? আচ্ছা, ইপোকটা বুঝিনি ভাই। ইপকটা বোঝার নাই না? আচ্ছা, আবার জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। ধরেন আহ কিভাবে বোঝানো যায়, এই যে আমার কাছে এখন আমরা বলতেছি কি যে আমার কাছে হচ্ছে 1000টা ডেটা আছে, আর আমরা ব্যাচ সাইজ কত নিছি? 100টা। তাইলে প্রত্যেকটা আমার একটা ইপক কমপ্লিট হইতে হইলে তো আমরা বললাম যে একটা ইপক কমপ্লিট কখন হবে? যখন আমার কাছে টোটাল যতগুলা ডেটা আছে সবগুলা ডেটাই সে দেখবে, সবগুলা ডেটা নিয়েই সে পড়াশোনা করে ফেলবে যখন, তখন একটা করে ইপক কমপ্লিট হবে। তো ফার্স্ট ইপক যখন চলতেছে, ওর কাছে যেহেতু ব্যাচ সাইজ, তাহলে প্রথমে ওর কাছে 100টা আসবে, তো 100টা পড়লো, পরে হচ্ছে বাকি 100টা, পরে বাকি 100টা, এইভাবে সবগুলো আস্তে আস্তে যখন এই 1000টা ডেটা ওর
ওর কাছে ওর দেখা শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, তখন বলবো যে 1 নাম্বার ইপক কমপ্লিট। পরে আবার সেকেন্ড ইপক স্টার্ট হবে। সেকেন্ড ইপকেও কি হবে, সেম, ফার্স্টে ওর কাছে 100টা ডেটা আসবে, পরে আরো 100টা, পরে আরো 100টা, এইভাবে 1000টা ডেটা যখন কমপ্লিট হবে, বাস ওর হচ্ছে 2 নাম্বার ইপক কমপ্লিট। পরে আবার 3 নাম্বার ইপক শুরু হবে, তখন কিন্তু সেম এইভাবে ডেটাগুলো আসবে আর ও 1000টা ডেটা দেখবে, এইভাবে করে তার 3 4। এখন আমরা ইপক সাইজ যত দিয়ে রাখি, আমরা যদি ইপক সাইজ 50 দিই তো 50 বার এটা চলবে, আর ইপক সাইজ যদি আমরা 10 দিই তো 10 বার এটা চলবে। কিন্তু যাই দিই না কেন, ও কিন্তু এখানে টোটাল যতগুলা ডেটা আছে প্রত্যেকটা ইপকে সবগুলা ডেটাকেই কিন্তু সে হচ্ছে গিয়ে পড়াশোনা করবে। বুঝতে পারছি? আচ্ছা, আর কারো ভাইয়া কোনো- এখানে হ্যাঁ। টোটাল ডেটা বলতে কি, মানে আমি টোটাল যত ডেটা দিতেছি ইপোক ততবারই ওই সেম ডেটার উপরই কাজ করতেছে? হ্যাঁ, টোটাল ডেটা বলতে হচ্ছে আমার ট্রেনিং সেটে আমরা যতগুলা ডেটা নিব, বুঝছেন? ট্রেনিং সেটে যদি আমি হুম। 10,000টা নিই, তাহলে ও প্রত্যেকটা ইপোকে 10,000টা করে ডেটাকে কিন্তু সে একবারই পড়াশোনা করবে। বুঝতে আচ্ছা, পারছেন? প্রত্যেকবারই বারবার এরকম করতে হ্যাঁ থাকবে? হ্যাঁ, আচ্ছা, বারবারই। এটা ধরেন আমরা যে কখন বুঝবো যে এটা থামবে, মানে বা এই কয়েকবার ইপোক করলেই হয়ে যাবে? আচ্ছা, এখন হচ্ছে ইপক সাইজ আপনি কত নিবেন এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, এটার আসলে কোনো ফিক্সড কোনো ভ্যালু নাই। বাট আমরা সাধারণত প্রথমে একটু কম দিয়ে শুরু করি, পরে আমরা ট্রেনিং কার্ভটা অবজার্ভ করি, যদি দেখি যে না আমার ইপক সাইজ একটু বাড়ায় দিলে আরো ভালো ট্রেনিং হবে, তখন আমরা আরো বাড়ায় দিই, বুঝছেন? এটা ম্যাটার করে, আমরা যখন হচ্ছে গিয়ে কাজ করব, কোডে যাব, তখন জিনিসগুলো বুঝবো। ঠিক আছে? আচ্ছা ভাই, আর ভাই আরেকটা, ওই যে আপনি যে ব্যাচ সাইজ নিয়ে বললেন যে হ্যাঁ, 8, তারপর 16, 64, এগুলো এটা সম্পর্কে কি বলেছিলেন? আচ্ছা, এটা সম্পর্কে কি বলছিলাম তাই না? আচ্ছা, আমি বলতেছি, তারা আমি একটা ভালো একটা ছবি নিতেছি যেটাতে সুন্দর করে বোঝা যাবে। ভাই দুইটা ইপোক কি সেম ডেটা হবে দুটো ইপোকে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই জিনিসটা একটু ইজিলি আমি তাহলে এক্সপ্লেন করি, যেহেতু একটু কনফিউশন আছে। আচ্ছা, ধরেন একটা অ্যানালজি দিয়ে আমরা জিনিসটা বোঝার ট্রাই করি। অ্যানালজিটা কি, যে আপনি হচ্ছে গিয়ে ওই ধরেন ওই একটু আগে যে এক্সাম্পলটা দিলাম সেটাই, আইএলটিএস এর পড়াশোনা করতেছেন। তো আইএলটিএস এর কয়টা পার্ট থাকে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এভরিথিং। তো আপনি হচ্ছে একদিনে যখন আপনি হচ্ছে কি পড়তে বসবেন, তো প্রত্যেকটা দিনকে যদি আমরা ইপক হিসেবে চিন্তা করি, তাহলে আপনি প্রত্যেক দিনে কি করবেন, আপনার ওই যতগুলা মডিউল আছে 4টা মডিউলের 4টেই আপনি পড়বেন। বাট আপনি কিভাবে পড়বেন, একবারে তো বসে আর 4টা পড়া যায় না, আমরা তো বলছি একবারে সে সব পড়তে পারে না, ব্যাচ আকারে পড়ে। তো আপনি কি করলেন, যে আপনি দিনটাকে 24 ঘন্টাকে 6 ভাগে ভাগ করলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত 6, দুপুর থেকে বিকাল পর্যন্ত 6, এইভাবে হচ্ছে গিয়ে বিকাল থেকে সন্ধ্যা 6, সন্ধ্যা থেকে রাত 6, এইভাবে ধরেন যে 24 ঘন্টাকে আপনি 6 ভাগে ভাগ করলেন। এই 6 ঘন্টায় আপনি একটা একটা করে মডিউল পড়বেন। তাইলে এই যে এই 6 ঘন্টা করে যে ভাগ করে নিলেন, এগুলা ধরেন যে একটা ব্যাচ সাইজ। বাট আপনি কি করতেছেন, একদিনে কিন্তু 4টা মডিউলই পড়তেছেন, মানে আপনার ট্রেনিং ডেটা কিন্তু এই চারটাই কিন্তু আপনি একদিনে কমপ্লিট করতেছেন। তো একদিনে তো আপনি হচ্ছে পড়াশোনা শেষ করবেন, আপনি কি করবেন, আপনি ধরেন 1 মাস ধরে পড়বেন। তো 1 মাস মানে কি 30 দিন, তাহলে আপনার কাছে এখানে ইপক সাইজ হচ্ছে 30, আর ব্যাচ সাইজ হচ্ছে ওই যে প্রতি 6 ঘন্টায় করে করে আমরা একটা করে মডিউল পড়তেছি। বাট আপনার ইপক সাইজ 30, আপনার ডেইলি কিন্তু একই জিনিসই করেন। কি করেন, প্রথম 6 ঘন্টায় রিডিং পড়েন, পরের 6 ঘন্টায় রাইটিং পড়েন, পরের 6 ঘন্টায় লিসেনিং পড়েন, পরের 6 ঘন্টায় স্পিকিং পড়েন। তার মানে আপনার টোটাল সিলেবাস কিন্তু এই 4টা জিনিস, এই 4টা পুরা হোল সিলেবাসে কিন্তু আপনি প্রত্যেক দিনই কমপ্লিট করতেছেন। আর হচ্ছে গিয়ে 6 ঘন্টা পর পর, মানে ব্যাচ সাইজে আপনি 6 ঘন্টা পর পর করতেছেন, কিন্তু সেম জিনিসই কিন্তু আপনি ডেইলি পড়তেছেন। আপনার যদি হচ্ছে গিয়ে 30 দিনের প্রিপারেশন নেন, তাহলে 30 দিন প্রতিদিনই কিন্তু আপনি সেম জিনিসই পড়তেছেন। তো ইপক সাইজ, ইপক জিনিসটা হচ্ছে এরকম। ওর কাছে যদি ধরেন যে ট্রেনিং ডেটা 700টা থাকে, ও 700টা ডেটাই হচ্ছে গিয়ে পড়াশোনা করবে প্রত্যেকটা ইপকে। আমার ইপক যদি 100 হয়, 100টা ইপকে ও এই 700টা ডেটাকে 100 বার বারবার করে কিন্তু 100 বার করে সে কিন্তু এই জিনিসটা দেখবে। বুঝতে পারছেন এখন, নাকি আর কোনো কনফিউশন আছে? এই ব্যাপারটা ক্লিয়ার নাকি? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছেন ইপক আর ব্যাচ সাইজের কাহিনীটা। এরকম আরো অনেকগুলা প্যারামিটার আছে, এখন আমরা এক একটা ডিপ লার্নিং একটা প্যারামিটার নিয়ে আলোচনা করব। তো দুইটা গেল, এখন আমরা একটা জিনিসে আসছি, ওই আন্ডার ফিটিং ওভার ফিটিং। এটা নিয়ে তো মোটামুটি আপনারা অনেক শুনছেন হয়তো, পাচ্ছে আমরা সাধারণত যখন মডেল ট্রেনিং করি, মডেল ট্রেনিং এর পর আমার মডেলটা কতটুকু ভালো হইলো না খারাপ হইলো, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কিভাবে বুঝি, এই যে আমরা হচ্ছে যখন আপনারাও যখন কোনো একটা ডিপ লার্নিং মডেল ট্রেন করবেন, আপনারা কি করবেন, লাস্টে এরকম একটা গ্রাফ প্রিন্ট করবেন। এখানে দুইটার গ্রাফ দেখানো হয়েছে, দুইটা কিন্তু সেম জিনিসই। কি করতেছে এখানে দেখেন, এক্স
এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে লস, সরি ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে লস, আর এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে ইপক। আচ্ছা, তো বলেন তো দেখি এখানে ইপক সাইজ কত নেওয়া হয়েছে, কত ইউজ করা হয়েছে। প্রথম ইমেজটা ধরেন এটা হচ্ছে এ নাম্বার ইমেজ, এ নাম্বার ইমেজে ইপক ভাইয়া সাইজ কত? অলমোস্ট 300টা ইপোকের মতো। হ্যাঁ, এ নাম্বার ইমেজে 300টা ইপক হয়েছে। নেওয়া হয়েছে। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে ইপক সাইজ 300টা ইপক, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে লস। তো লস এটা আমরা হচ্ছে গিয়ে আগে থেকে কিছুই ধরবো না, এটা জানি না মডেল আসলে কত লস সে যে ক্যালকুলেট করে। আচ্ছা যাই হোক, তো উপরে দেখেন আরেকটা জিনিস এখানে দেওয়া আছে যে যদি ব্লু কালার যে লাইনটা সেটা বোঝাচ্ছে হচ্ছে ট্রেন, ট্রেন মানে হচ্ছে ট্রেন লস, ব্লু কালার লাইনটা বোঝাচ্ছে হচ্ছে ট্রেন লস, আর অরেঞ্জ কালার যে লাইনটা সেটা বোঝাচ্ছে হচ্ছে ভ্যালিডেশন লস। ঠিক আছে, তো এই গ্রাফটা যদি আপনি দেখেন তাহলে আপনার কি মনে হয়, আপনি বলেন তো যে ট্রেন লস শুরু হয়েছে কত থেকে? 0.3 থেকে 0.3 থেকে শুরু হয়েছে, কিন্তু কমতে 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 কিন্তু 0.1 0.2 থেকে অনেক কমে গেছে, মানে 0.1 এর একটু বেশি আছে, তাই না? এরকম আর কি। আচ্ছা, আর ভ্যালিডেশন লস বলেন তো শুরু হয়েছে কত থেকে? 0.8 0.8 থেকে শুরু হয়েছে, আর দেখেন কমতে কমতে কিন্তু 0.5 এর দিকে এসে কিন্তু প্রায় স্টাক হয়ে গেছে, একদম দেখেন স্ট্রেট লাইন হয়ে গেছে। ওই দিক দিয়ে ট্রেনিং লসটাও কিন্তু মোটামুটি বলতে গেলে স্ট্রেট লাইন হয়ে গেছে, মানে এখানে আসলে আর কোনো মিনিংফুল প্যাটার্ন সে কিন্তু আর লার্ন করতেছে না। ও বলতে গেলে একদম একটা কি বলবো, মানে কোনো পড়াশোনাই করতে পারতেছে না, ও ডেটাগুলো দেখে কিছু শিখতেই পারতেছে না। তো যখন আমরা এই ধরনের সিনারিও দেখি তখন আমরা বলি যে মডেলটা সাধারণত আন্ডার ফিট হয়ে গেছে। মডেলটা আসলে ওই আমরা যে ইমেজটা দিছি, হয়তো বা ইমেজ বা অন্য কোনো ডেটা যাই হোক, যে ডেটাটা ওকে দিছি ডেটাটা হয়তো বা খুব কমপ্লেক্স, অথবা ওই যে আমাদের প্রিপ্রসেসিংটা হয়তো বা ভালো মতো হয় নাই, বা ডেটাটা হয়তো বা উপযুক্ত না, ওই ডেটা থেকে মিনিংফুল কিছু বের করতে পারতেছে না। ও যে ওই যে কনভলিউশনাল যে হাবিজাবি কাহিনীগুলা করতেছে, কনভলিউশনাল করে তো দেখছি আমরা ও এজ অথবা শেপ অথবা কার্ভ গুলা ডিটেক্ট করে, বাট এই ধরনের কোনো কিছু হয়তো বা সেখানে করা যাচ্ছে না। শেপ একটা করার কথা, কিন্তু না, এখানে মাল্টিপল শেপ হয়ে যাচ্ছে, মানে ইমেজটা এমন ছিল যে আসলে মাল্টিপল জিনিস এখানে চলে আসছে, ও আসলে এখান থেকে মিনিংফুল কিছুই নিতে পারতেছে না। এই ধরনের কনসেপ্ট যখন চলে আসে তখন মডেলটা আসলে আন্ডারফিট হয়ে যায়। আন্ডারফিট মানে হচ্ছে ও টোটালি মূর্খ হয়ে গেছে। ঠিক আছে, এটা বলতে এমন না যে ও আসলে কিছু কিছু শিখছে, না, ও আসলে কিছুই শিখতে পারে নাই। ও মানে প্রথমে আর কি চেষ্টা করছিল কিছুটা শেখার, বাট ও টোটালি হচ্ছে গিয়ে এখান থেকে কোনো মিনিংফুল প্যাটার্নই শিখে এখান থেকে শিখতে পারে নাই। তো আন্ডারফিটকে সাধারণত আমরা মনে করি যে এইটা আসলে মডেল, এই ধর আন্ডারফিট মডেল দিয়ে আসলে কিছু করাও সম্ভব না। এই এই ধরনের সিনারিও যখন আমাদের আসবে তখন আমরা চেষ্টা করি যে ডেটাটাকে একটু এফিশিয়েন্ট করা যায় কিনা, বা আরো কোনো ওয়েতে মডেলটাকে ঠিকঠাক করা যায় কিনা, বাট আন্ডারফিট মডেল কোনোভাবেই কখনো অ্যাকসেপ্টেড না। ঠিক আছে, তো পরের যেই আরেকটা গ্রাফ যেটা আছে এখানে দেখেন, এটারও কনসেপ্ট সেম। দেখেন এখানে ভ্যালিডেশন লস 0.6 থেকে শুরু হয়েছে, প্রায় অলমোস্ট 0.3 থেকে একটু কম, বাট দেখেন একটা লিনিয়ার লাইনের মতো। ঠিক আছে, ট্রেনিং লসটাও যদি দেখি অলমোস্ট একটা লিনিয়ার লাইনের মতো। তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানেও আসলে মিনিংফুল কোনো কিছুই আসলে হয়নি। তো এই কনসেপ্ট, এই জিনিসটাকে আমরা সাধারণত এই ধরনের গ্রাফ যখন আমরা দেখি তখন আসলে আমরা বুঝতে পারি যে মডেলটা আসলে আন্ডারফিট। এটা আসলে বোঝানোর কিছু নাই, আপনি যখন কাজ করবেন আপনি যখন দেখবেন যে আসলে একবারে সব স্ট্রেট লাইন হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে এখানে আসলে ভালো কিছু হয় নাই। তো আমরা এখন একটু আসে যে ওভারফিটিং জিনিসটা কি। তো এখানে অনেক কিছু লেখা আছে। তো মেইন কাহিনী বলতে গেলে ওভারফিট জিনিসটা হচ্ছে যে সে যখন অ্যাকচুয়ালি ডেটাগুলোকে মুখস্থ করে ফেলে, আপনি ওকে যে ট্রেনিং ডেটাটা দিবেন সেই ট্রেনিং ডেটাটাকে ধরে ধরে কি করবে, জাস্ট মুখস্থ করা শুরু করবে। তাহলে আপনি চিন্তা করেন ট্রেনিং ডেটাকে যদি সে মুখস্থ করে ফেলে, তো ও যখনই যে মানে আমরা তো ট্রেনিং আর ভ্যালিডেশন একটু আগে হচ্ছে গিয়ে পড়াশোনা করছি, যে ট্রেনিং হচ্ছে নিজে বসে বসে সেলফ স্টাডি করতেছে, আর ভ্যালিডেশন হচ্ছে গিয়ে ও মক টেস্ট দিতেছে। তো আপনি বাসায় যখন পড়াশোনা করতেছেন তখন যদি ওই বইয়ে যা আছে আপনি এগুলো কিছু না বুঝে শুধুমাত্র খালি মুখস্থ করে যান, তাহলে ওই যখন আপনি মক টেস্ট দিতে যাবেন ওই বইয়ের হুবহু জিনিস যদি না আসে তাহলে তো কোনোভাবে আপনি পারবেন না, কারণ আপনি তো এগুলো বুঝে বুঝে পড়ে যান নাই। তো এখানেও সেম, ও যদি ট্রেনিং ডেটাটাকে মুখস্থ করে ফেলে তাহলে ভ্যালিডেশন ডেটা তোর কাছে বলতে গেলে একদম বিভীষিকার মতো, ও এটা কিছুই পারবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, ট্রেনিং লস দেখা যাবে খুব কম, ট্রেনিং লস কমে যাচ্ছে, বা ট্রেনিং অ্যাকুরেসিও বাড়তেছে, বাট ভ্যালিডেশন অ্যাকুরেসি তো বাড়বেই না, ইভেন দেখা যাবে ভ্যালিডেশন লসও অনেক হাই। ঠিক আছে, তখন আমরা সাধারণত বুঝি যে মডেলটা আসলে ওভারফিট হয়ে গেছে। যেমন এখানে লেখা কি দেখেন, when you train a model it usually improves on the training data
বাট এট সাম পয়েন্ট ইট মাইট স্টার্ট পারফর্মিং ওর্স অন দ্য ভ্যালিডেশন ডেটা। দেখেন ট্রেনিং ডেটাতে কি করতেছে, ইমপ্রুভ করতেছে, বাট ওর্স করতেছে ভ্যালিডেশন ডেটাতে। দিস মিনস দ্য মডেল ইজ মেমোরাইজিং দ্য ট্রেনিং ডেটা। এই যে মডেল কি করতেছে, ট্রেনিং ডেটাকে মেমোরাইজ করে ফেলতেছে, মানে মুখস্থ করে ফেলতেছে ডেটা, অ্যান্ড ডো নট লার্নিং জেনারেল প্যাটার্নস। দেখেন একটা মডেলের আসলে কি করা উচিত, ওর কিন্তু ফিচার গুলা, জেনারেল প্যাটার্ন গুলা, এই কনসেপ্ট গুলাই কিন্তু শেখা উচিত। ও যদি এই জিনিসগুলা না শিখতে পারে, যদি না শেখা যে এই ছবি, হ্যাঁ এটা যদি এরকম হয় তাহলে এটা কি আমি ডগ বলবো, না হলে এটাকে ক্যাট বলবো, পুরো মুখস্থ করে বসে থাকে, যখন ওরা নতুন কোনো প্যাটার্নের ছবি দেওয়া হবে ও কিন্তু তখন আর জিনিসটা বুঝতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা আসলে ওভারফিট বলতেছি। এখন বলেন জিনিসটা বুঝছে কিনা। এই জিনিসটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বহুত পোলাপান মনে করেন যে ক্যাপস্টোন একদম সিটি দিয়ে শেষ করে ফেলে, কিন্তু এই ডিফেন্সে গিয়ে স্যাররা যখন ধরে যে আপনার মডেলটা কি ওভারফিট হয়েছে না আন্ডারফিট হয়েছে না মডেলটা ঠিকঠাক আছে, ওইটারই উত্তর আর দিতে পারে না। এরকম আমি অনেক দিছি, আমাদের ফ্রেন্ড খুব ভালো ক্যাপস্টোন করছে, বাট মডেল ওভারফিট না আন্ডারফিট ওইটাই বুঝে নাই। ওই ট্রেনিং গ্রাফ দিয়ে রাখছে, অ্যাকুরেসি খুব হাই, এটা নিয়ে খুব ফ্লেক্স নিছে যে ভাই আমাদের অ্যাকুরেসি এত এত, বাট মডেল ওই দিক দিয়ে ওভারফিট, ডিফেন্সে গেছে স্যাররা দিছে ইচ্ছা মতো। ওভারফিট মডেল নিয়ে আপনি অ্যাকুরেসি যতই হাই আনেন আসলে তো লাভ হবে না, তাই না? আচ্ছা এখন বলেন এই কনসেপ্টটা বুঝছেন কিনা সবাই? না বুঝলে আমি জিনিসটা আবার বুঝাবো। ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা আবার একটু ভাই বলি। গ্রাফটা কেমন হবে এটা? হ্যাঁ হ্যাঁ দেখাবো, হ্যাঁ এই জিনিসটা বুঝেন আগে, পরে এটার গ্রাফটাতে যাবো। শোনেন, ওভারফিটিং এর কনসেপ্টটা জাস্ট এইভাবে মনে রাখবেন যখন, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ও মানে ওভারফিটের গ্রাফ দিয়ে কি ধরনের কোশ্চেন করতে পারে আমাদের ধরেন ডিফেন্সে? আচ্ছা এটা যখন আমি গ্রাফ দেখাবো না, গ্রাফ থেকে ডিফেন্সে আসলে স্পেসিফিক কোনো কোশ্চেন না, আপনাকে তো ট্রেনিং গ্রাফটা দেখাতে হবে। যখন আপনি ট্রেনিং গ্রাফটা দেখাবেন তখন স্যাররা জিজ্ঞেস করবে যে আপনি বলেন আপনার মডেলটা কি ওভারফিট নাকি ঠিকঠাক আছে। তখন আসলে আপনি যদি গ্রাফটা না বুঝেন আপনি তো বুঝবেন না, আপনি তো তখন আসলে অনেকে আছে এরকম যে ওভারফিট টার্মটাই কখন বুঝে নাই, আপনি আসলে কিছু বুঝতে পারেন না। বাট এই যে এখন আমি যে কনসেপ্ট আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা যদি আপনি এটা আসলে overfit নাকি হয় না, মনে রাখেন কি বললাম, যখন ট্রেনিং লস, আমরা তো হচ্ছে কি ট্রেনিং আর ভ্যালিডেশন দুইটা এট এ টাইম, মানে যখন আমার মডেলটাকে আমরা ট্রেনিং করতেছি তখন ভ্যালিডেশন একসাথে কিন্তু চলে, ঠিক আছে? আর ট্রেনিং তো বললাম, ট্রেনিং কি জিনিস, ও হচ্ছে বাসায় পড়াশোনা করতেছে, নিজে নিজে পড়াশোনা করতেছে, নিজে নিজে মডেল দিতেছে, ওইখানে হয়তো বা একটু ভালো করতেছে খারাপ করতেছে। আর ভ্যালিডেশনটা কি, যখন ওর বাসায় পড়াশোনা মোটামুটি হয়ে গেছে তখন ও হচ্ছে গিয়ে কি করবে, একটা মক টেস্ট দিতে যাবে, তো মক টেস্টের একটা ফলাফল আসবে, ওইটা হচ্ছে আমার ভ্যালিডেশনের কাহিনী। আর টেস্ট কি, টেস্ট হচ্ছে ও যখন একদম ওর পড়াশোনা সব শেষ তখন গিয়ে ও যখন ফাইনাল আইএলটিএস পরীক্ষা দিতে বসবে, ওইটা হচ্ছে টেস্ট। তো টেস্ট নিয়ে এখন আমাদের কোনো ঝামেলা নেই, এখন টেস্ট আমাদের এখানে আসবে না, টেস্ট নিয়ে আমরা লাস্টে আলোচনা করবো। এখন আমাদের যেহেতু ট্রেনিং চলতেছে, ট্রেনিং এর বেলায় কি কি চলবে, দুইটা ডেটা সেটই যাবে এখানে, ট্রেনিং ডেটা আর হচ্ছে গিয়ে ভ্যালিডেশন ডেটা। তো ট্রেনিং ডেটাতে কি হবে, ট্রেনিং ডেটা সে যদি মনে করেন যে মুখস্থ করে ফেলছে, মানে হচ্ছে ও তো ট্রেনিং ডেটার যে প্যাটার্ন গুলা সেগুলো যদি ভালো মতো না শিখে, যেমন আপনি চিন্তা করেন আপনি যখন বাসায় আইএলটিএস প্র্যাকটিস করতেছেন, আপনি কিছুই বুঝতেছেন না, ইংলিশে কি হাবিজাবি লেখা, আমি গ্রামার এগুলা কিছুই বুঝি না, আমি জাস্ট কি করতেছি, সেই আনসার শিটটা নিতেছি আর কোশ্চেনটা দেখতেছি, দেখে দেখে এই প্যাসেজ অনুযায়ী অ্যান্সার কি কি হবে আমি বসে বসে মুখস্থ করে ফেলছি। আর পরের দিন যখন আমি আইএলটিএস পরীক্ষা দিতে গেলাম, যদি ওই সেম প্যাসেজটা যদি না আসে, এখন আপনি বলেন আপনি উত্তর দিতে পারবেন? আপনি তো কিছুই পারবেন না তখন, কারণ আপনি তো ওই বাসায় বসে বসে 5-10টা প্যাসেজ মুখস্থ করছেন, বাট এখানে আসছে আরেকটা একদম ভিন্ন একটা প্যাসেজ, তখন আপনি পারবেন না কিছু। সেম মডেলের কাছে ও যখন ট্রেনিং ডেটা গুলাকে দেখে দেখে মুখস্থ করে ফেলে, ভ্যালিডেশন ডেটা তো ওর কাছে নতুন ডেটা, তাই না? তো ও ট্রেনিং ডেটাতে যে ডেটাগুলা মুখস্থ করছে সেম জিনিস দিয়ে যদি ওকে পরীক্ষা না নেওয়া হয় তাহলে তো কিছু পারবে না। তো এখানেও তাই হবে, ও ট্রেনিং ডেটা তো মুখস্থ করে ফেলছে, তো বাসায় যখন নিজে নিজে পরীক্ষা দিতেছে তখন কিন্তু সে অনেক ভালো পারতেছে জিনিসগুলা, ঠিক আছে? যার কারণে ওর ট্রেনিং অ্যাকুরেসি ভালো বা ট্রেনিং লস কম। কিন্তু যখনই ওই মক টেস্ট দিতে বসছে ও তো আর পারে না কিছু, যার কারণে ওর ভ্যালিডেশন লস বেশি অথবা ভ্যালিডেশন অ্যাকুরেসি কম। এখন বলেন জিনিসটা বুঝতে পারছেন কিনা? মেইন কনসেপ্ট এটাই যে ট্রেনিং লস বেশি, ট্রেনিং লস কম বাট ভ্যালিডেশন লস বেশি, অথবা ট্রেনিং অ্যাকুরেসি বেশি বাট ভ্যালিডেশন লস কম। এই কনসেপ্টটা যখন আসবে তখনই আমরা বলি যে এই জিনিসটা হচ্ছে ওভারফিট হয়ে গেছে। আপনারা একটু চিন্তা করেন জিনিসটা বুঝছেন কিনা। আমার একটা কল আসছে, আমি একটু কলটা ধরি। হ্যাঁ বলেন, কোন নাকি যে এই ভালো মতো বুঝছি।
জি ভাইয়া বুঝছি। ভাইয়া একটা কোশ্চেন, যে লসটা আসলে কি মিন করতেছে? কি লসটা আসলে কি মিন লস? করতেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লসটা একটু পরে আমরা এটার ডিটেলসে পড়বো, বাট এখন আপনি জাস্ট মনে রাখেন যে লসটা হচ্ছে, ধরেন আপনি পরীক্ষা দিতে বসছেন 10 নম্বরে, 10-এ আপনি 8 পাইছেন, মানে 10টা কোশ্চেনের মধ্যে 8টা আপনি পারছেন, তাহলে আপনি পারেন নাই কয়টা? 2টা পারেন নাই, এই 2 হচ্ছে আপনার লস। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই। আচ্ছা ভাইয়া, ওই আন্ডারফিটিং এর গ্রাফটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন কোশ্চেন। ভাইয়া আমার গ্রাফটা দেখলে ভালো হতো। আচ্ছা আমি বলি, ওইখানে ছিল যে আচ্ছা যখন 100 ইপোক হচ্ছে তখন আমার টেস্ট রেটটা লস 0 আসতেছে আর ভ্যালিডেশনটা আসতেছে কমতেছে। তো আমি যদি ইপোক বাড়াইতে থাকি তাহলে তো ওটা বুঝি নাই, আন্ডারফিট বুঝি নাই, থাকার। আবার একটু বলেন, জি আবার একটু বলেন, বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, আন্ডারফিটের গ্রাফটাতে গেলাম। এই যে ভাইয়া দেখেন সেকেন্ড যে গ্রাফটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই এটা যে অন করছি। যখন ট্রেনিং হ্যাঁ এর যে লসটা, ওটা কিন্তু ইপোক 100 হওয়ার পর আস্তে আস্তে কমে যাচ্ছে, অলমোস্ট জিরোর কাছাকাছি, তাই না? হুম আর হুম ভ্যালিডেশন হুম। যেটা, ওইটাও কমতেছে। তো আমি যদি ইপোক বাড়াইতে থাকি, এটা যেহেতু লিনিয়ার গ্রাফ, এটা তো এরকম সামনে হয়তো কমতেও পারে, কমতে কমতে জিরোতে যেতে পারে। ওইভাবে চিন্তা করলে হয় না যে আমি আচ্ছা ইপোক হ্যাঁ, বাড়াই দিয়ে এটা এটা ইয়ে করলাম? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি চিন্তা করতে পারেন, যেমন এখানে হচ্ছে 2 নাম্বার যে গ্রাফটা, হ্যাঁ এটা কিন্তু আসলে লিনিয়ারলি জিনিসটা কিন্তু কমতেছে, বাট আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, অলরেডি 100 ইপক গন, বাট স্টিল কি ভ্যালিডেশন লস ইজ টু হাই দেন ট্রেনিং লস। তো এটা একসময় কমে না জিরোর দিকে গেল, বাট লাভটা কি হলো? ও তো বিগ পোর্শন ধরে তো ভ্যালিডেশন লসটা অনেক বেশি। তার মানে এটা দেখে তো বোঝা যেতেছে ও আসলে কিছুই কিন্তু শিখে নাই। যদি কিছু শিখতো, হয়তোবা গ্রাফটা লিনিয়ার না থেকে কিন্তু হয়তোবা ফ্লাকচুয়েট করতো, কোনো একটা পর্যায়ে এসে হয়তোবা ট্রেনিং লসের কাছাকাছি চলে আসতো, পরে না আবার বাড়তো, ওইটা আলাদা বিষয়। বাট ও লিনিয়ারলি যাচ্ছে, আর কোনোভাবেই হচ্ছে ট্রেনিং লসটাকে বিট করার তো এখানে কোনো মানে 100টা ইপক কিন্তু টু মাচ, তাই না? আমরা কিন্তু সাধারণত অনেক সময় দেখবেন আমরা 100টা ইপক দেই না, আমরা অনেক কম ইপক, 10টা 20টা 30টা 40টা 50টা ইপক দিয়ে অনেক সময় অনেকে করে ফেলি। সেখানে 100 ইপক দিয়ে দিছে, এখনো এখানে আপনার গতানুগতিক কোনো রেজাল্ট পাচ্ছেন না। এটা এমনও তো হইতে পারে আপনি 500টা ইপক দিছেন, কিন্তু পরে এই স্ট্রেট লাইনটা হচ্ছে গিয়ে আবার হচ্ছে এই যে পরের যে গ্রাফ এটার মতো এসে ধরেন যে একটা এইভাবে একদম স্ট্রেট হয়ে গেল। কারণ এরকম হওয়ার চান্স এখানে বেশি, কারণ লিনিয়ারিটিটা লক্ষ্য করেন, হ্যাঁ মনে হচ্ছে যে এটা একসময় যাইতে যেতে নিচের দিকে যাবে, জিরো এর দিকে হয়তো বা যাবে, বাট অলরেডি 100 ইপক হয়ে গেছে, তাও তো এখানে সিগনিফিকেন্ট কোনো ও, ফলাফল কিন্তু এখানে আসে নাই। আর প্রায় 100টা ইপক ধরে এখনো কিন্তু সে ট্রেনিং লস থেকে অনেক বেশি ভ্যালিডেশন লস। তার মানে আপনি 100 দিন ধরে পড়াশোনা করতেছেন, এখনো আপনি ওই মক টেস্টে কোনোভাবেই ভালো করতেছেন না। আপনি বাসায় ঠিকই একদম পরীক্ষা দিলে 10টার মধ্যে 10টাই হয়ে যায়, 9টি হয়ে যায়, কিন্তু মক টেস্টে যান 4 পান 2 পান 3 পান, কোনোভাবেই আপনার 100 দিন ধরে যে ব্যাটার কোনো প্রোগ্রেস আসে না, ওই ব্যাটা আরো যদি 200-300 দিনও মনে করেন যে খাটে, ওই ব্যাটার কোনো প্রোগ্রেস আসবে না। কারণ কখন ওর প্রোগ্রেস আসতো, আসলে ও যদি প্যাটার্ন গুলা বুঝে বুঝে পড়তো, যদি মুখস্থ না করতো। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা উম, আচ্ছা, তো আমরা ওভারফিটিং এ ছিলাম। ওভারফিটিং এর কনসেপ্টটা আশা করি আপনারা এখন বুঝছেন। আচ্ছা, এখন আমরা গ্রাফটা দেখি, তাহলে দেখেন একটা ওভারফিটিং লস গ্রাফ, এখানে 2টা গ্রাফ দেওয়া হয়েছে। ফার্স্টে এ নাম্বার গ্রাফটা দেখেন, উপরে বলা আছে ব্লু কালার লাইনটা হচ্ছে ট্রেনিং লস আর অরেঞ্জ কালার লাইনটা হচ্ছে ভ্যালিডেশন লস, ঠিক আছে? আর এই পাশে এই যে ওয়াই অক্ষ বরাবর লস আর এক্স অক্ষ বরাবর ইপক। হ্যাঁ, তো এটা আমি একটু 10টা ইপক দিয়ে মোটামুটি জাস্ট বোঝানোর জন্য আপনাদের রেডি করছি আর কি। তো এ নাম্বার গ্রাফে দেখেন 1 নাম্বার ইপক থেকে 10 নাম্বার ইপক যতগুলাই আছে সবগুলাতেই কি ভ্যালিডেশন লস কিন্তু অনেক বেশি ট্রেনিং লস থেকে। তাহলে তো এটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে যে এটা একটা
ওভারফিটিং মডেল হয়ে গেছে, তাই না? আর ভ্যালিডেশন লসের কার্ভের ক্রাইটেরিয়াটা যদি লক্ষ্য করেন, তাহলে জিনিসটা কি হইতেছে, এটা কিন্তু এখনো বাড়ার দিকে আছে, এটা কিন্তু কমার কোনো চান্স এখানে নাই। তো এই যে এইটা কিন্তু 10টা ইপকের পরে আমি যদি ধরেন যে আরো 15, 20টা, 30টা দিয়ে আমি টেস্ট করতে পারি, বাট বোঝা যাচ্ছে যে এটা আসলে প্রোগ্রেস কিছু হবে না, এটা এখন বাড়তেই থাকবে। আবার বি নাম্বার গ্রাফটা যেটা আছে দেখেন, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি ভ্যালিডেশন লসটা কিন্তু কম, তাই না? আহ, কম বলতে বোঝাচ্ছি মানে এ নাম্বারে যে ভ্যালিডেশন লসটা একদম বেশি হাই ছিল আর কি, ট্রেনিং লসের থেকে ওই রকম না, এটা প্রায় ট্রেনিং লসের কাছাকাছি। ইভেন যদি আপনি দেখেন যে 5 নাম্বার ইপোকে এসে, 5 নাম্বার না সরি 1 2, হ্যাঁ 1 2 3 3 পর্যন্ত কিন্তু সে না, 1 আর 2 নাম্বার ইপক কিন্তু সে ট্রেনিং লস থেকে কমই ছিল, ভালোই ছিল। কিন্তু 3 এসে 3 4 এসে বেড়ে গেছে, তারপরে হচ্ছে 5 এসে কিন্তু আবার কমছে, কিন্তু 6 থেকে 10 পর্যন্ত দেখেন ওই আবার কিন্তু বেশি। তো আমি যদি এখানে 10টা ইপক দিয়ে যদি ইউজ করে এই মডেলটা যদি কমপ্লিট করি, পরে কিন্তু এই মডেলটা থেকে যদি আমি অ্যাকুরেসি 99%ও পাই, বাট আসলে ফাইন্ডিংস যে আমার মডেলটা কিন্তু একটা ওভারফিট হয়ে গেছে। তো এই 10-এর জায়গায় আপনি কল্পনা করেন যদি ইপক 10টা না হয়ে যদি 100টা হইতো আর গ্রাফটা যদি এরকম থাকতো, তাহলে তো এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা কি একটা ওভারফিটিং মডেল। বাট যেহেতু এখানে ইপক কম, হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই ইপক বাড়ায় দিলে হয়তো এটা ভালো হইতে পারে, হ্যাঁ ওইটা হইতে পারে, বাট আমি জাস্ট আপনাকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য দেখালাম যে আসলে ওভারফিটিং গ্রাফগুলো দেখতে কোয়াইট এরকম। মানে মেইনলি আপনি দেখবেন যেখানে ভ্যালিডেশন লস যদি আমার ট্রেনিং লস থেকে বেশি থাকে, তখনই আমরা সাধারণত এই জিনিসটাকে কি বলবো, একটা ওভারফিটিং মডেল বলবো। বুঝতে পারছি? এখন দেখেন তো আপনারা যারা এইটা তো অনেক ক্লোজ। হ্যাঁ কোনটা? এই মানে দুইটা ট্রেনিং আর ভ্যালিডেশন কার্ভটা তো অনেক ক্লোজ। অনেক ক্লোজ হোক না কেন, অনেক ক্লোজই হোক, বাট দেখেন ভ্যালিডেশন লসটা তো আলটিমেটলি হাই। আমার এখানে ভ্যালিডেশন লসটা, আমার টার্গেট হচ্ছে ভ্যালিডেশন লসটা আমার ট্রেনিং লস থেকে কম হবে। দেখেন আপনি বাসায় যা পড়াশোনা করতেছেন, বাসায় পরীক্ষা দিলে আপনি ভালো পাইতেছেন, কিন্তু মক টেস্টে আপনি ভালো পাইতেছেন না, এইটাকে তো আমি প্রোগ্রেস বলবো না। আপনার প্রোগ্রেস ভালো হচ্ছে এটা কখন বলবো, যে না আপনি বাসায় পরীক্ষা দিয়ে অত ভালো করেন বা নাই করেন, কিন্তু আপনি মক টেস্টে গিয়ে ভালো করতেছেন, নতুন নতুন কোশ্চেন যখন আসতেছে ওইখানে আপনি মিনিংফুল অ্যান্সার দিতে পারতেছেন, তাইলে আমি বলবো যে হ্যাঁ আপনার আসলে বাসার পড়াশোনা স্টাডিটা ঠিকঠাক হয়েছে দেখেই তো আপনি ওইখানে গিয়ে ভালো করতেছেন। তো জিনিসটা এরকম, ওর যদি ট্রেনিং ডেটাটাকে আসলে ভালো মতো শিখতো, তখন কিন্তু ওর ভ্যালিডেশন লসটা কম হইতো, কখনোই ভ্যালিডেশন লসটা আসলে ট্রেনিং লস থেকে বেশি হইতো না। যার কারণে যখনই আমরা এই ধরনের প্যাটার্ন দেখি, তখন আমরা বলি যে মডেলটা আসলে ভালোভাবে ট্রেনিং হয় নাই। তখন আমাদের চেষ্টা করতে হয় কিভাবে ওভারফিটিংটা এখানে কমানো যায়। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ওভারফিটিং মডেল, মানে মডেলটাকে ওভারফিটিং থেকে বাঁচানোর জন্য আমরা আসলে আর্লি স্টপ ইউজ করি। তো আর্লি স্টপ জিনিসটা কি, এটা আমরা একটু পরে শিখবো। এখন এই জায়গায় আমরা একটু ফিনিশিংটা নিই, যে এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে নাকি আমরা মোটামুটি এটা বুঝছি? আচ্ছা, আশা করি এটা আমরা সবাই বুঝছি। হ্যাঁ ভাই একটা কোয়েশন ছিল, হ্যাঁ বলেন। যে ভাই যদি হচ্ছে আমার এই যে ট্রেন যদি করে এবং ফার্স্টে লস কম থাকে, দেন হুম। ধীরে ধীরে লস বাড়তে থাকে, আর যদি ভ্যালিডেশনও যে মানে ট্রেন থেকে হচ্ছে লস কম, বাট প্রথম দিকে লসটা অনেক কম, বাট ধীরে ধীরে বাড়তেছে, মানে ট্রেনের দিকে যাইতেছে, তাহলে এটা কি হচ্ছে, কেমন গ্রাফ হবে? মানে বুঝি দেই আপনার কোশ্চেনটা, মানে ভাই ফার্স্ট। ফার্স্ট হচ্ছে হ্যাঁ ট্রেন যখন করতেছি, হ্যাঁ তো ট্রেন হচ্ছে 0.6 ছিল প্রথমে, যত ইপক বাড়তেছে তত হচ্ছে 0.8 এর দিকে যাইতেছে কি ভ্যালিডেশন লস? ট্রেনিং, জি, ট্রেনিং মানে লস, ট্রেনিং ও ট্রেনিং লসই আস্তে আস্তে বাড়তেছে। বাড়তেছে। আর যদি ভ্যালিডেশন দেখি যে হচ্ছে 0.1 সামথিং থেকে হচ্ছে 0.7 এর দিকে যাইতেছে, বাট মানে কি থেকে হচ্ছে কম, ট্রেন থেকে কম। হ্যাঁ মানে ট্রেন থেকে কম, মানে এই দেখেন এখানে কাহিনীটা কি হচ্ছে, আপনার কিন্তু ট্রেনিং লস থেকে কিন্তু ভ্যালিডেশন লস কিন্তু কম, তাই না? জি জি হিসাবে কিন্তু ঠিক আছে, এটারে কিন্তু আমরা ওভারফিট বলতে পারবো না, কিন্তু কাহিনীটা কি হচ্ছে, লস আমরা জানি কি লস হচ্ছে সময় অনুযায়ী কমবে, কিন্তু এখানে কি হইতেছে লস হচ্ছে সময় অনুযায়ী বাড়তেছে, তাই না?
তখন জি ভাই। কিন্তু বলতে গেলে আপনার হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশন একটু প্রবলেম আছে। এখন এটাকে আসলে আমরা ওভারফিটিং না আন্ডারফিটিং বলবো, এটা আমি এখন আসলে শিওর নাই, এই কেসটা নিয়ে আমি কখনো এভাবে করি নাই। বাট এটা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশন, এটা তো আপনি বুঝতেছেন, কারণ আমাদের আসলে ট্রেনিং লস হচ্ছে যতই ইপক যাবে ততই হচ্ছে ট্রেনিং লসটা কমবে, ট্রেনিং লস বলি আর ভ্যালিডেশন লস বলি কমার দিকে যাবে। বাট এখানে দুইটাই হচ্ছে বাড়তেছে। তো এটা তো অবভিয়াসলি বলতে গেলে একটা গুড ফিট মডেল এটা হবে না, হয়তোবা এটা আন্ডার ফিটই হইতে পারে আমার ধারণায় যা বলে। কারণ হচ্ছে গিয়ে আমার যেখানে লস কমার কথা এখানে হচ্ছে গিয়ে লস উল্টা বাড়া শুরু করছে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, এটাকে হচ্ছে গিয়ে কোনোভাবে কিন্তু ফাইনালাইজ করা যাবে না, আমাদের চেষ্টা করতে হবে কোনোভাবে লসটাকে কমানো। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন হয়তো বা কোনো ইরর আছে, কারণ লস আসলে দেখেন বাড়তেছে কেন, ও আসলে শিখতে পারতেছে না, এই জন্যই তো বাড়তেছে, তাই না? লস কখন কমবে? যখন মিনিংফুল প্যাটার্ন গুলা মোটামুটি শিখতে পারবে তখনই তো কমবে। যেমন একটু পরে আমরা লস নিয়ে আলোচনা করি, বুঝতে পারছি এটা? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, তো এখন আচ্ছা, এই যে এটা আমার একটা পেপার থেকে নেওয়া, আপনারা বলেন তো এ নাম্বার যে গ্রাফটা, এটাকে দেখে কি মনে হয় যে মডেলটা কি ওভারফিট? এ বি দুইটার জন্যই বলেন, মডেলটা কি ওভারফিট না ঠিকঠাক আছে? ঠিকই তো মানে আছে, লস তো বেশি অ্যাকুরেসি নাই। লস দুইটা একসাথেই দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু দেখেন প্রথমটার ক্ষেত্রে বলি যদি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বলেন তো দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক আছে, মডেলটা ওভারফিট কিনা, তো এই লাস্টের দিকে কিভাবে ওভারফিট ঠিক আছে? করছে। হ্যাঁ, লাস্টের দিকে ওভারফিট হয়েছে, কিন্তু তাও আমার এই পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে, তার কারণ হচ্ছে ওই আমরা আর্লি স্টপ ইউজ করছি। ঠিক আছে, আর্লি স্টপ ইউজ করার কারণে ও যখন দেখছে মডেলটা ওভারফিটিং এর দিকে যাচ্ছে তখন একটা টাইমে এসে তাকে বন্ধ করে দিছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, ওভারফিট খুব একটা কমন ইস্যু, আপনি যখনই মডেল ট্রেন দিতে যাবেন এই একটা প্রবলেমই বেশি আপনাকে প্যারা দেবে, সেটাই হচ্ছে ওভারফিটিং। ঠিক আছে, তো এইটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে এই যে আর্লি স্টপ। এখন আর্লি স্টপ জিনিসটা কি? ওই হচ্ছে ধরেন যে আপনার এক বন্ধু খারাপ হওয়ার দিকে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন যে না, আমার বন্ধু তো আসলে খারাপ পথে যাচ্ছে, এই জন্য আপনি কি করলেন, ওরে আগে আগে হচ্ছে গিয়ে ধরে নিয়ে ওই জামাতের লোকের সাথে গিয়ে বসলেন, মসজিদে গিয়ে বসে ওরে একটু হেদায়েত দিলেন, ওই ওকে আর্লি স্টপিং এর মাধ্যমে আগে আগে ওরে ভদ্র পরিবেশে নিয়ে আসলেন, ভালো বানায় ফেললেন। ওই সেম যে কাহিনীটা এখানে, তো মডেলটা দেখতেছেন যে ওভারফিটের দিকে যাচ্ছে, ওকে একটা টাইমে এসে গিয়ে সতর্কতা দিয়ে বন্ধ করে দিলেন আর কি। তো এখানে দেখেন কি লেখা, যে আর্লি স্টপিং হেল্পস বাই স্টপিং দ্য ট্রেনিং এট দ্য রাইট টাইম বিফোর দ্য মডেল স্টার্টস ওভারফিটিং। ঠিক আছে, তো দেখেন এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে যে ইমাজিন ইউ আর ট্রেনিং এ মডেল ফর 100 ইপক, 100টা ইপকের জন্য আপনি মডেলটাকে ট্রেনিং করতেছেন। এট ইপক 1 to 20, ইপক 1 থেকে 20 এর মধ্যে কি হয়েছে, যে অ্যাকুরেসি অন ভ্যালিডেশন সেট ইমপ্রুভস। অ্যাকুরেসি দিয়ে ওরা বোঝাচ্ছে, ধরি যে আমরা লস দিয়ে যদি চিন্তা করি যে হ্যাঁ, ট্রেনিং লস থেকে ভ্যালিডেশন লস আমরা ধরি যে 1 থেকে 20 নাম্বার ইপক পর্যন্ত কমই আছে। বাট 21 থেকে 20 নাম্বার, 21 থেকে 100 নাম্বার ইপকে এসে কি হয়েছে, যে অ্যাকুরেসি দিয়ে ওরা বোঝাচ্ছে, তো আমরা ধরি যে লস দিয়ে বোঝায়, যে ভ্যালিডেশন লসটা কি করা শুরু করছে, যে বাড়া শুরু করছে ট্রেনিং লস থেকে। তো ট্রেনিং লস থেকে 21 থেকে 100 পর্যন্ত ইপক আমি চালায় রাখছি, ও তো বাড়তেছে, তো বাড়তেই আছে, আর কমার কোনো নাম নাই। তো এই 100টা ইপক ট্রেন শেষ হইলো, বাস পরে আমি মগার মতো চাই রইলাম, আমার মডেলটা কি হলো, আমার মডেলটা ওভারফিট হয়ে গেল, মাঝখান দিয়ে আমার সময় গেল, আমার কম্পিউটার ইফিসিয়েন্সি গুলাও খরচ হইলো। তো এই যে 21 নাম্বার ইপক থেকে আমি দেখতেছি আমার মডেলটা হচ্ছে গিয়ে ভ্যালিডেশন লস বাড়া শুরু করছে, কিন্তু 21 থেকে 100 পর্যন্ত যে হুদাই ট্রেনিংটা হয়েছে এটা পুরাটাই একটা ওয়েস্ট না? তো এই ওয়েস্টটা যেন আমাদের না হয়, এই জিনিসটা যেন আমাদের না করতে হয়, এই জন্য আমরা কি করব, আর্লি স্টপ ইউজ করব, যাতে যখন দেখবে যে আমার মডেলটা আসলে ওভারফিট হওয়া শুরু করছে, এটার আর কমার কোনো চান্স নেই, ওই টাইমে এসে ওকে হচ্ছে গিয়ে থামায় দিবে। ঠিক আছে, তো থামায় দিলে আসলে হবে কি, ওই দেখেন ও আসলে খারাপের দিকে যাওয়া শুরু করছে, কিন্তু পুরোপুরি খারাপ হয় নাই, আগে আমরা ওকে স্টপ করে দিচ্ছি, তো আমরা বলি যে হ্যাঁ, এতটুকু মোটামুটি একটা ভালো একটা মডেল। তো আমার ওই আগের মডেলটার দিকে যদি খেয়াল করেন, এই যে এখানে নাম্বার গ্রাফ, এই যে অলমোস্ট 10 নাম্বার ইপক থেকে এই 19, মানে এখানে আসলে 20টা ইপক পর্যন্ত চলছিল, তো এই 10 ইপক থেকে 20 ইপক পর্যন্ত আসলে ভ্যালিডেশন লসটা বাড়া শুরু করছে। আমার এখানে ইপক সাইজ কিন্তু আমি 100 দিয়ে রাখছিলাম, কিন্তু আমার আর্লি স্টপ পেশেন্স 10 দেওয়া ছিল, যার কারণে ওই 10টা ইপক অবজার্ভ করছে যে না, ওর তো আসলে আর ভালো হওয়ার কোনো খবর নাই, এজন্য কি করছে, ওই 20 নাম্বার ইপকে এসে মডেলটাকে
স্টপ করে দিছে, যাতে কি করা লাগে না, আমার 100টা ইপক ধরে ওকে ট্রেন করানো লাগে না, আমার কম্পিউটার রিসোর্সও বাড়ছে, আমার সময়ও বাড়ছে। কারণ 100টা ইপক পর্যন্ত ওরা ট্রেন করতে দিলে লাভটা কি হতো, তো ওভারফিট হয়ে পড়ে থাকবে, তাই না? এই জন্য আগে ওকে হচ্ছে গিয়ে স্টপ করে আমরা ভালো একটা রেজাল্টের দিকে চলে আসছি। আর এখন আমরা এটাকে দিয়ে বলতে পারবো যে না, এটা মোটামুটি ভালো একটা মডেল, এটা কিন্তু একটা ওভারফিট মডেল না। বুঝাইতে পারছি ব্যাপারটা? এই যে আর্লি স্টপিং উইল স্টপ ট্রেনিং এট ইপক 20, ওরা ইপক 20 বলছে, এটা ইপক 20 নাও হইতে পারে, এটা আমরা আর্লি স্টপ পেশেন্স কত ধরবো এটার উপর ডিপেন্ড করে। যেমন এই যেখানে লেখা ওর এ ফিউ ইপক্স আফটার ডিপেন্ডিং অন দ্য সেটিং, ওই যে আমি সেটিং এ আর্লি স্টপ পেশেন্সটা কত দিব ওইটার উপর ডিপেন্ড করতেছে। আমরা এটা একটু ক্লিয়ারলি বুঝবো, আমি পরে একটা সিনারিও রাখছি। আচ্ছা, তো বিকজ ইট সিজ দ্যাট ফার্দার ট্রেনিং ইজ নট হেল্পিং, এই যে পরের যে ট্রেনিংটা এটা আসলে কোনো উপকার করতেছে না, তো শুধু শুধু এই ট্রেনিংটা তো দরকার নেই, আগে আমরা এটাকে স্টপ করাই ফেলি। আচ্ছা, তো এই যে আর্লি স্টপ কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক? ইট আচ্ছা, ইউ মনিটর এ মেট্রিক, আপনি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে এটাকে মনিটর করতে পারেন, আপনি হয় ভ্যালিডেশন লস দিয়ে এটাকে মনিটর করতে পারেন অথবা অ্যাকুরেসি, বললাম না ওই একই কাহিনী। কিন্তু লস দিয়ে যদি চিন্তা করেন তাহলে কনসেপ্টটা কি, যে ট্রেনিং লস থেকে ভ্যালিডেশন লসকে কম হইতে হবে। আর যদি অ্যাকুরেসির কনসেপ্টে চিন্তা করেন তাহলে কি হইতে হবে, ট্রেনিং লস থেকে ভ্যালিডেশন ট্রেনিং অ্যাকুরেসি থেকে ভ্যালিডেশন অ্যাকুরেসি বেশি হইতে হবে। ঠিক আছে, একই, জাস্ট একটা আরেকটা রুলটা আর কি। তো ইফ দ্য মেট্রিক ডাজ নট ইমপ্রুভ, মানে ধরেন আপনার ভ্যালিডেশন লস নিয়ে যদি চিন্তা করেন, তো আপনার ট্রেনিং চালাচ্ছেন বাট এই ভ্যালিডেশন লস এটা ইমপ্রুভ করার কোনো খবরই নাই, ডাজ নট ইমপ্রুভ ফর সেভারাল ইপক, হ্যাঁ অনেকগুলো ইপক ধরে সে আর ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা একটা পেশেন্স আর্লি স্টপিং এর একটা পেশেন্স ইউজ করি। ধরেন যে ওই পেশেন্সটার ভ্যালু দেওয়া 5, তাহলে এই 5টা ইপক পর্যন্ত সে অবজার্ভ করবে। যদি 5টা ইপকেও যদি দেখে যায় না ও তো আর ভালো করতেছে না, তখন কি করবে, এই 5টা ইপক যখন কমপ্লিট হবে তখন ট্রেনিংটাকে স্টপ করে দিবে। তো দ্য মডেল ফ্রম দ্য বেস্ট ইপক ইজ ইউজড। ওকে, আচ্ছা, যেমন এখানে আমরা একটা কনসেপ্ট দেখি যে সাপোজ আমাদের ইপক সাইজ হচ্ছে 10, হ্যাঁ টোটাল 10টা ইপক, আর আর্লি স্টপ পেশেন্স আমরা ইউজ করছি হচ্ছে 3। তো এখানে সিনারিওটা কি রকম হবে এটা আমরা দেখি। তো যেই সংখ্যাটা বড় এটাকে আমি হচ্ছে কি ইয়েলো দিয়ে হাইলাইট করছি, ঠিক আছে? তো এই কলামটা হচ্ছে ট্রেনিং লস আর এই কলামটা হচ্ছে ভ্যালিডেশন লস, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে এখানে হচ্ছে দুইটা কলাম, তো এই পাশেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে ট্রেনিং আর এই যে এটা হচ্ছে আমার ভ্যালিডেশন লস, আর দুইটার মধ্যে কম্পেয়ারেবল যেটা যে সংখ্যাটা বেশি সেটাকে আমরা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি। তো আমার ফার্স্ট ইপকে দেখেন কি হইতেছে, ফার্স্ট ইপকে ট্রেনিং লস 1.7 আর ভ্যালিডেশন লস 1.5, তাইলে তো এটা তো হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই, ট্রেনিং লস থেকে ভ্যালিডেশন লস কম, তাইলে এখানে তো আর আমার পেশেন্স কাজ করবে না, আর্লি স্টপ পেশেন্স। তো এখানে দেখেন আর্লি স্টপ পেশেন্স এর ভ্যালু কিন্তু এখনো 0, আমরা কিন্তু আর্লি স্টপ পেশেন্স 3 নিছি, মানে হচ্ছে ও 3টা ইপক অবজার্ভ করবে, 3টাতে যদি ভালো ফলাফল না আসে তখন কি করবে, সে ট্রেনিংটাকে কিন্তু থামায় দিবে। তো দেখি সেকেন্ড নাম্বার ইপকে কি হইতেছে, এখানেও কিন্তু ট্রেনিং লস ভ্যালিডেশন লস থেকে বেশি, মানে ভ্যালিডেশন লসটা কম, তাহলে তো ঠিকই আছে, ভ্যালিডেশন লসটা যেহেতু ট্রেনিং লস থেকে কম, তাহলে এখানেও আর্লি স্টপ পেশেন্সের কোনো ভূমিকা নাই। 3 নাম্বার ইপোকে এসে কি হয়েছে, হ্যাঁ ট্রেনিং লস থেকে কিন্তু ভ্যালিডেশন লস দেখেন এখন বেশি, তখন কিন্তু হচ্ছে গিয়ে আর্লি স্টপ পেশেন্স দেখেন ভ্যালু কত হয়ে গেছে, 1 হয়ে গেছে। এটা যখনই 3 হয়ে যাবে তখনই কিন্তু ট্রেনিং স্টপ হয়ে যাবে। তো এখন পুরাটা যদি দেখেন এই যে পরে কিন্তু আবার কি হলো, ট্রেনিং লস কিন্তু আবার বেশি ভ্যালিডেশন লস থেকে, তো আবারও ভালো সিচুয়েশন। তো কি হবে, এই আর্লি স্টপ পেশেন্স 1 যেটা হয়েছিল এটা কিন্তু আবার রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে 0 হয়ে যাবে। আর্লি স্টপ পেশেন্স কিন্তু মানে টোটাল 3টা কাউন্ট করবে তা কিন্তু না, ও কাজ করে হচ্ছে গিয়ে মানে কন্টিনিউয়াসলি 3টা ওকে পাইতে হবে, একদম কনজিকিউটিভ 3টা ইপক, মানে ক্রমানুগত সিরিয়ালি 3টা ইপকে যদি হচ্ছে গিয়ে ও পাইতো, 3টা ইপক যদি এরকম পাইতো যে ভ্যালিডেশন লস বেশি, তখন এটাকে স্টপ করে দিত, বাট কন্টিনিউয়াসলি সে কিন্তু পায় নাই, একটা পাইছিল মাঝখানে দেখা যায় আবার ট্রেনিং লস কিন্তু বেশি হয়ে গেছে ভ্যালিডেশন, মানে গুড সিচুয়েশন চলে আসছে, এই জন্য কি করছে ওই পেশেন্টটাকে আবার রিসেট করে 0-তে নিয়ে আসছে। তো 5 নাম্বার ইপোকেও দেখেন একই কন্ডিশন, ট্রেনিং লসটাই বেশি ভ্যালিডেশন লস কম, তাহলে এটা আবার একটা গুড কন্ডিশন। সো এখানে আর্লি স্টপ পেশেন্স আবারও 0, বাট 6 আর 7 এই দুইটাতে এসে কি হলো, দুই ইপোকেই দেখেন ভ্যালিডেশন লস কিন্তু বেশি ট্রেনিং লস থেকে, যার কারণে দেখেন একবার হচ্ছে আর্লি স্টপ পেশেন্স 1 হয়েছে, পরে কিন্তু আর্লি স্টপ পেশেন্স 2 হয়েছে, বাট 8 নাম্বার ইপোকে এসে যদি আবার ট্রেনিং লসটা কম হইতো, ভ্যালিডেশন লসটা যদি বেশি হইতো, তাহলে কিন্তু মডেলটা এখানেই থেমে যেত, বাট সেটা কিন্তু হয় নাই। দেখেন 8 নাম্বার ইপোকে এসে কি হয়েছে, আবারও কিন্তু ট্রেনিং লসটা হচ্ছে গিয়ে বেশি, ভ্যালিডেশন লসটা কম, আবারও গুড সিচুয়েশন অ্যারাইভড। সো আর্লি স্টপ পেশেন্স কিন্তু আবারও রিসেট হয়ে আগের পজিশনে চলে আসছে, ঠিক আছে? আর বাকিগুলো তো এটা তো বুঝবেনই আশা করি।
তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন। এখানে কিন্তু কোনোটা এইভাবে পাই নাই যে টানা 3টা সিচুয়েশন আসছে যেখানে হচ্ছে কি ভ্যালিডেশন লস বেশি, এই ধরনের সিচুয়েশন আসলে তখন কিন্তু সে এটাকে স্টপ করে দিত, বাট সেটা কিন্তু এখানে হয় নাই। ঠিক আছে? যেমন পরের এই যে এই টেবিলটা যদি দেখেন, এইখানে কি হয়েছে, এই যে লাস্টের দিকে 6 থেকে 8 নাম্বার ইপোকে যদি আমরা খেয়াল করি, 6 থেকে 8 নাম্বার ইপোকে আমার ভ্যালিডেশন লস কিন্তু টানা 3বারই কিন্তু বেশি হয়েছে ট্রেনিং লস থেকে, যার কারণে কিন্তু আমার লিস্ট অফ পেশেন্ট ফার্স্টে 1 2 3, যখনই একদম আমার এখানে যে ভ্যালুটা সেট করা আছে 3 সেট করা আছে, এখানেও 3 হয়ে গেছে, বাস ট্রেনিং কিন্তু আর চলে নাই, ট্রেনিং কিন্তু এখানেই স্টপ হয়ে গেছে, যে 9 10 ইপোকের জন্য কিন্তু আর ট্রেনিং চলবে না, এখানে ট্রেনিং স্টপ হয়ে যাবে। আর আপনি যদি এই ধরনের একটা মেসেজ প্রিন্ট করতে চান তো এইভাবে প্রিন্ট হবে যে ট্রেনিং স্টপড বিকজ দ্য আর্লি স্টপ ক্রাইটেরিয়া ওয়্যার মেট। বুঝতে পারছেন আর্লি স্টপ? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে আপনি যে এর আগে বলছিলেন আর্লি স্টপ করার পরে বেস্ট যেটা সেটা নিব, এরকম কিছু ওই স্লাইডে লেখা ছিল। তো কথা আটকে এখানে গেছে, শুনি নাই, আবার একটু বলেন। বলতেছি যে আপনি বলছিলেন যে আর্লি স্টপ করার পরে বেস্ট যেটা সেটা নিব, এরকম টাইপের কিছু লেখা ছিল 2-3 স্লাইড আগে। তো মানে এটা কিভাবে নিব, মানে ও আমি কি একটা আচ্ছা আচ্ছা। ভ্যালু নিব বা কিছু? আমি- হ্যাঁ হ্যাঁ, মানে আপনি হচ্ছে গিয়ে মানে কোনটা, ওই যে মডেলটা যে আমরা কোনটা নিচ্ছি সেটার কথা বলতেছি। ভাইয়া আপনার কথা আচ্ছা, বুঝতেছি না, এখানে আসলে আচ্ছা, কেটে কেটে না আসতেছে আমি কথা। বলতেছি কি, ওই যে আপনি কি আসলে, আচ্ছা আপনি কি আসলে মানে ওই আমরা কোন মডেলটা এখান থেকে সেভ করব সেটার কথা বলতেছেন? না, ওইটাই জিজ্ঞেস করতেছি, এখান থেকে কি আমরা মডেলটা নিব যে লস গুলা দেখে কোনটা ভালো হয় বা আচ্ছা কিছু? আচ্ছা, আমি জিনিসটা বুঝাই। না না, এখন কথা হচ্ছে কি দেখেন, হ্যাঁ এইভাবে তো ট্রেনিং হলো, বাট 8 নাম্বার ইপোকে এসে ট্রেনিংটা হচ্ছে কি স্টপ হয়ে গেছে ডিউ টু ওভারফিটিং ইস্যুস, তাই না? তো এই যে 8টা ইপোক পর্যন্ত ট্রেন যে মডেলটা আছে, হ্যাঁ, এটা যদি আপনি হচ্ছে কার্ভটা প্রিন্ট করেন তাহলে কিন্তু লাস্টে দেখবেন কি যে ওই ট্রেনিং লস থেকে কিন্তু ভ্যালিডেশন লসটা কিন্তু লাস্টে এসে বেশি হয়ে গেছিল, তাই না? তো আপনার মনে হইতে পারে যে হ্যাঁ এখানে এসে তো এটা বেশি হয়ে গেছে, তাহলে তো এটা ওভারফিট, বাট এটাকে কিন্তু আমরা ওভারফিট বলবো না। কেন এটাকে ওভারফিট বলতেছি না? কারণ কি, ওই যে আমরা তো আর্লি স্টপ ইউজ করছি, ও আসলে খারাপের দিকে যাচ্ছিল, বাট আমরা তো একটা পয়েন্টে এসে ওকে থামায় দিছি। তো এখন আমরা যে পোর্শনটুকু পাইছি আমরা বলতে পারি যে হ্যাঁ দিস ইজ এ গুড মডেল। আর আরেকটা জিনিস, আমরা হচ্ছে গিয়ে কি এই যে 8টা ইপোক, প্রত্যেকটা ইপোকে কিন্তু আমার একটা একটা করে চেক পয়েন্ট সেভ হচ্ছে, হ্যাঁ। তো এইখান থেকে চেক পয়েন্ট মানে মডেল সেভিং এর ব্যাপারটা বলতেছি, হ্যাঁ আমরা একটা মডেল সেভ করি যেটাকে আসলে আমরা চেক পয়েন্ট বলি। এটা কেন সেভ করি? দেখেন আপনি হচ্ছে গিয়ে মেশিন লার্নিং মডেলটাকে একটা ট্রেন করা ফেলছে কোনো একটা স্পেসিফিক কাজের জন্য। এখন আপনার রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্টেশন যাচ্ছে, তো ওয়েবসাইট বা ধরেন যে আমরা মেশিন লার্নিং মডেলটা কিসের যে কোন ডিজাইন করি তবে ধরেন একটা ভাইয়া আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার ওয়েবসাইট, সবাই কি আমার কথা শুনতে প্রবলেম হচ্ছে? না ভাইয়া, মাঝে দিয়ে একদম কেটে আসছে, কিছু বাকিরা আমার কথা শুনছে না? কথা কেটে কেটে আসছে। ভাইয়া নেটওয়ার্ক জি ইস্যু আছে ভাইয়া, মনে হয়। কথা একটু কেটে এটা আমি আসতেছি।
হ্যাঁ, এখন শুনতে পারতেছেন? স্ক্রিন শেয়ার মনে হয় অফ হয়ে গেছে, তাই না? জি ভাইয়া এখন শোনা হ্যাঁ যাচ্ছে। স্ক্রিন শেয়ার অফ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা আসলে মডেলটাকে যখন ট্রেন করি, হ্যাঁ, তো ট্রেন করানোর পর আমরা কি করি যে মডেলটা থেকে ধরেন যে কোন একটা সরি মডেলটা থেকে কি করি, মডেলটাকে সেভ করি, হ্যাঁ, কোনো একটা পোর্শনে এসে, যেমন এই যে এখানে যে 8টা ইপক ধরে যে মডেলটা ট্রেন হইলো, তো এই মডেলটাকে আমরা সেভ করে রাখি। কেন সেভ করে রাখতে হয়? যে ধরেন আমরা একটা মেশিন লার্নিং মডেল এখানে ট্রেন করাইলাম, সে কি করে কুকুর আর বিড়ালের ছবি প্রেডিক্ট করতে পারে, ঠিক আছে? তো ওকে তো ট্রেনিং করানো শেষ, এখন আমরা কি করলাম, এটাকে একটা রিয়েল ওয়ার্ল্ড ইমপ্লিমেন্টেশন দিলাম। কিভাবে? যে আমরা একটা ওয়েবসাইট বানাইলাম। তো ওয়েবসাইটে আমার কি করতে হবে, এই মডেলটাকে ব্যাকএন্ডে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে কি হবে, যখন আমার ওয়েবসাইটে এসে কেউ কুকুর অথবা বিড়ালের ছবি দেবে, আমার ওয়েবসাইট কিন্তু তাকে একটা আউটপুট দিবে, হ্যাঁ এই ছবির একটা বিড়ালের, হ্যাঁ এই ছবির একটা কুকুরের, কারণ কি ব্যাকএন্ডে কিন্তু আমার এই মডেলটা আছে। তো এই জন্য আমাকে কি করতে হয়, যে এই মডেলটাকে আমাদের সেভ করে রাখতে হয়। আপনারা যা ক্যাপস্টোন করেন, ক্যাপস্টোন সি তে কিন্তু আপনাদের কি করতে হয়, যে একটা ওয়েব ইমপ্লিমেন্টেশন দিতে হয়। তখন আপনারা যারা ওয়েবসাইটটা বানাবেন, আপনাদের কি করতে হবে, ব্যাকএন্ডে আপনার ওই মেশিন লার্নিং যে মডেলটা আপনারা ট্রেনিং করেছিলাম, ওইটা করাইছিলেন, ওইটাকে কিন্তু সেভ করে রাখতে হবে, যাতে আপনারা সেই মডেলটাকে ব্যাকএন্ডে দিয়ে দিতে পারেন। বাট অনেকে না বুঝলে কি করবে, সে কি করবে, এমন ভাবে ওয়েবসাইটটা বানাবে যে যখনই ইউজার কোনো একটা ছবি দেবে, ব্যাকএন্ডে কি হবে, পুরা ডেটা সেটে আমার মডেলটা ট্রেনিং হবে, ট্রেনিং হওয়ার পরে গিয়ে আউটপুট দিবে। তাহলে কি হবে, অনেক টাইম লাগবে না? বাট আমরা যদি অলরেডি সেভড, আমার এখানে 8টা ইপক দিয়ে যে মডেলটা কমপ্লিট হয়ে গেছে, সেই সেভড মডেলটা যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু এখানে আর ট্রেনিং এর কিছু নাই, ও তো অলরেডি ট্রেনিং হয়ে গেছে। ও ব্যাকএন্ডে কাজ করবে, অ্যাজ এ আউটপুট দিবে। ওকে এখন যখনই নতুন ডেটা দেওয়া হবে, ও নতুন ডেটা থেকে আউটপুট দিবে, ওর ব্যাকএন্ডে কিন্তু আর কোনো ট্রেনিং হবে না। বাট আপনি যদি বলদের মতো কি করেন, ওই আমরা এখানে যেভাবে মডেল ট্রেনিং করি, এভরিথিং যদি আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে দিয়ে দেন, তাহলে কি হবে, যতবারই নতুন করে ডেটা আসবে, ব্যাকএন্ডে সে কি হবে, আগে ও পুরো ডেটা সেটে ট্রেনিং হবে, ভ্যালিডেশন হবে, সব কমপ্লিট হলে টেস্টিং হবে, তারপরে গিয়ে যে নতুন ডেটা দেওয়া আছে ওই ডেটা থেকে আউটপুট দিবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করি, ওই উইদিন ট্রেনিং আমরা একটা মডেল সেভ করে রাখি। তো এখানে একটা কেস আছে, কেসটা কি, আপনি মডেলকে চাইলে দুই ভাবে সেভ করতে পারেন। একটা হচ্ছে যখন 8টা ইপক কমপ্লিট হবে, সবার লাস্টের যে মডেলটা, সেটাকে আমরা সেভ করব। কারণ এই টার্মিনোলজিটা অনেকে ফলো করে, এই কারণে ধরেন যে আমি 100টা ইপক দিলে 100তম ইপকে এসে আমি হচ্ছে গিয়ে মডেলটাকে সেভ করব। এটাও আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি আরেকটা জিনিস করতে পারেন, যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে করি, যে যখন আমার এই মডেলটা ট্রেনিং হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা ইপকে তো আমি ট্রেনিং লস, পাশাপাশি ভ্যালিডেশন লস তো এখানে পাচ্ছি, সাথে সাথে কিন্তু আমি আরো একটা জিনিসও পাচ্ছি, সেটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি আর ভ্যালিডেশন অ্যাকুরেসি। তো আমার যতগুলা ট্রেনিংই হোক না কেন, যতগুলা ইপকেই ট্রেন হোক না কেন, যেখানে আমি সবচেয়ে বেশি ভ্যালিডেশন অ্যাকুরেসি পাবো, ভ্যালিডেশন অ্যাকুরেসি বলতেছি, কিন্তু যেখানে আমি সবচেয়ে বেশি অ্যাকুরেসি পাবো, ভ্যালিডেশন অ্যাকুরেসি, সেই মডেলটাকে সেভ করে রাখবো। ঠিক আছে? তাইলে কি হবে, যে আলটিমেটলি যখন আমি আমার টেস্ট ডেটা দিব, তখন সেই টেস্ট ডেটাতে কিন্তু হচ্ছে গিয়ে অ্যাকুরেসিটা ভালো আসবে আর কি। বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা, তো এইখানে ভাইয়া তাহলে এটা যে কোনো ইপোকের সময় হবে, এইভাবে যদি হ্যাঁ, করতে চাই, ধরেন যেমন এই যে- 1 নাম্বার ইপোকটা হ্যাঁ, অনেক এই ভালো। হ্যাঁ, 1 নাম্বার ইপোকেই ধরেন সে 95% অ্যাকুরেসি পাইছে, ঠিক আছে? বাট 2, 3, 4, 5, 6, 7, 8 কোনোটাতেই এই 95% কে বিট করতে পারে নাই। তাহলে আমরা এই মডেলটাকেই সেভ করে রাখবো, হাইয়েস্ট ভ্যালিডেশন অ্যাকুরেসি যেখানে পাবো, সেটাকে আমরা সেভ করে রাখবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা, তাহলে কিন্তু আমরা এট এ টাইম দুইটা জিনিস শিখে ফেলছি, একটা হচ্ছে আর্লি স্টপ, আর একটা হচ্ছে গিয়ে ওই চেক পয়েন্টের ব্যাপারটা। এখানে আমি চেক পয়েন্ট নিয়েও আলোচনা করছি। তো এখানে দেখি চেক পয়েন্ট নিয়ে কি বলছি, যে ওয়েন, আচ্ছা আমরা ওই যে মডেলটাকে সেভ করতেছি বলতেছি, এটাকে কিন্তু চেক পয়েন্ট বলে আর কি, হ্যাঁ, এটার নাম হচ্ছে চেক পয়েন্ট। তো ওয়েন ট্রেনিং এ মডেল লাইক এ নিউরাল নেটওয়ার্ক, ইট টেকস আওয়ার্স অর ইভেন ডেজ, সো উই সেভ দ্য মডেলস ওয়েট। আচ্ছা, আরো একটা কারণেও আপনি মডেলটাকে সেভ করতে পারেন। তার একটা কারণ আমি বলি, ধরেন আপনি, আপনার ডেটা সেটটা অনেক বড়, হ্যাঁ, আপনি যখন মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন করতে চান, ধরেন যে আপনি ইপক দিয়ে দিচ্ছেন 100টা, বাট
একটা 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 সিঙ্গেল ইপক ট্রেনিং হইতে 10 মিনিট বা 1 ঘন্টা সময় নেয়, তাহলে 100টা ইপক কি আপনি কয়দিনে শেষ করতে পারেন? আপনি চিন্তা করেন, অনেক সময় লাগবে না? তো এটার ক্ষেত্রে তাহলে কি আপনি সারাক্ষণই আপনি পিসি অন করে বসে থাকবেন? এই 100টা ইপক কমপ্লিট হইতে যদি 10 দিন সময় লাগে, তাহলে কি আমি 10 দিন আমার পিসি অন করে রাখতে পারবো? এটা পসিবল না। আমার নেটওয়ার্ক ইন্টারাপশন আসতে পারে, অনেক ইস্যুর কারণে কিন্তু আমার ট্রেনিং স্টপ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, যে আমি যেহেতু 100টা ইপক ট্রেন করার পর আমার একটা ইপকে ট্রেনিং হইতে এত সময় লাগে, তাহলে আমি 10টা করে ট্রেন করি। আজকে 10টা ইপক ট্রেন করাবো, ট্রেন করার পর মডেলটাকে সেভ করব। তারপরে এই সেভ মডেলটাকে পরের দিন দিয়ে এই সেভিং পার্ট থেকে নেক্সট 10টা ইপক শুরু হবে। দেন আজকে যে 10টা ইপক পর্যন্ত ট্রেনিং হলো, এখন যে মডেলটা সেভ হলো এই মডেলটাকে রেখে দিই, পরের দিন এই মডেল থেকে বাকি 10টা এপক ট্রেন করব। এই কাজ এইভাবেও কিন্তু আমরা চাইলে অনেক সময় চেক পয়েন্টটাকে ইউজ করতে পারি। যেমন এখানে এই টার্মিনোলজিটার কথাটা এখানে বলা হয়েছে যে সেভ দ্য মডেলস ওয়েট, আচ্ছা যে ইট টেকস আওয়ার্স অর ইভেন সো ডেজ, সো উই সেভ দ্য মডেলস ওয়েটস, ইটস লার্ন নলেজ। আচ্ছা ওয়েটস, আমরা অনেক জায়গায় দেখবেন ওয়েটস ইউজ করব, যে মডেলের ওয়েটস। ওয়েটস মানে হচ্ছে মডেলের যে লার্ন যে নলেজটা, সেটাকে আমরা আসলে এখানে ওয়েটস বলতেছি। ডিউরিং ট্রেনিং, তো ইউজুয়ালি উই ডু দিস আফটার এভরি ফিউ ইপক, হ্যাঁ ট্রেনিং সাইকেল কিছু ইপক পরে আমরা করি। যাই হোক, এটা অনেক কথাবার্তা এখানে আসছে যে দিস সেভ ফাইলস আর কল্ড চেক পয়েন্ট। আচ্ছা যাই হোক, এটা আপনারা আশা করি বুঝবেন। বাট আমি তো বললাম সাধারণত আমরা যখন কাজ করব, আমরা যদি ওই ধরনের প্রবলেম ফেস না করি যে আমার মডেলটা ট্রেন হইতে হিউজ টাইম লাগে, তখন আমরা সাধারণত ওই 100টা ইপক দিই বা 20-30টা ইপক যেটাই দিই, সেইখানে আমরা কিভাবে জিনিসটা ইউজ করব, যে সবচেয়ে বেস্ট যেখানে আমরা ভ্যালিডেশন অ্যাকুরেসিটা পাচ্ছি সেই চেক পয়েন্টটাকে আমরা আসলে সেভ করে রাখার চেষ্টা করব, যাতে ফাইনালি আমরা সেই বেস্ট ভ্যালিডেশন অ্যাকুরেসি যেই চেক পয়েন্টটা থেকে পাইছি ওই চেক পয়েন্টটাকে দিয়ে যেন আমরা ফাইনালি গিয়ে আমার মডেলটাকে ইভালুয়েট করতে পারি কি দিয়ে, টেস্ট সেটটাকে দিয়ে। তাহলে আসলে অ্যাকুরেসিটা আগের থেকে ইমপ্রুভ পাওয়া পসিবল। আচ্ছা, ওয়াই ইউজ চেক পয়েন্ট? অ্যাভয়েড লুজিং প্রোগ্রেস, ওই যে প্রোগ্রেস যেন লুজ করতে না হয় সেজন্য। তারপরে রিজিউম ট্রেনিং, ট্রেনিংটাকে যেন আজকে আপনি 100টা ইবুক দিয়ে ট্রেন করছেন, আপনার মন চাইলো যে না এই রেজাল্ট তো ভালো হয় নাই, আমি নেক্সট দিন আরো নতুন কিছু ডেটাতে এটাকে আরো ট্রেনিং করব, তো ওই সেম চেক পয়েন্ট থেকে আবার বাকি ফার্দার ট্রেনিং করবেন, তো এটাকে রিজিউম ট্রেনিং বলতেছে। তারপরে এই যে পিক দ্য বেস্ট মডেল, আমরা সাধারণত এই ক্ষেত্রেই বেশিরভাগ ইউজ করি, যে বেস্ট মডেলটা পিক করি যেন আমরা রিয়েল লাইফ ইনফরমেশন দিতে পারি। এই যে ইউজ ইট ফর টেস্টিং অর ডিপ্লয়মেন্ট, হ্যাঁ ফাইনাল যে টেস্টিং সেটার জন্য ইউজ করি, অথবা ডিপ্লয়মেন্ট পরে যদি আমরা কোনো ওয়েব ইন্টিগ্রেশনে দিতে চাই সেটা যেন আমরা এখানে করতে পারি। তো আশা করি এটা বুঝতে পারছেন। চেক পয়েন্টে আর কি লেখা, হোয়াট ডাজ এ চেক পয়েন্ট ফাইল কন্টেন্ট। আচ্ছা চেক পয়েন্ট ফাইল আসলে কি কন্টেন্ট করে? সে আসলে মডেলের আর্কিটেকচারটা কন্টেন্ট করে, আর ওই যে মডেলের ওয়েটস যেটাকে বললাম, ওয়েটস মানে কি তার লার্ন যে নলেজটা, আর হচ্ছে অপটিমাইজার স্টেট। অপটিমাইজার কি একটু পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অপটিমাইজার স্টেটটাকেও সে অনেক সময় কন্টেন্ট করে। তো আর চেক পয়েন্ট ফাইলের নেম টাইপটা আসলে কিরকম হয়, এর এক্সটেনশনটা সাধারণত .h5 আরেকটা হচ্ছে .pth। আপনি যদি সাধারণত কেরাসে কাজ করেন, কেরাস বা টেনসরফ্লো, তখন সাধারণত এই যে .h5 এই নামে সেভ হয়। আর যারা হচ্ছে গিয়ে আমার ইমপ্লিমেন্টেশনটা ফলো করেন, ওই পাইটর্চে যদি কাজ করেন, তখন হচ্ছে গিয়ে .pth এ সেভ হয় আর কি চেক পয়েন্টটা। আচ্ছা এখন আসি এই যে লস ফাংশন। তো এটা অলরেডি আপনাদের সাথে আলোচনা হয়েছে, আপনারা এটা এখন পড়লেই বুঝবেন যে লস ফাংশনটা কি। এখানে দেখেন লেখাই আছে হাউ রং ইজ দ্য মডেল, মডেলটা কতটুকু ভুল এটাই হচ্ছে ধরায়া দেয় লস ফাংশন। তো দেখেন, থিঙ্ক অফ দ্য লস ফাংশন এজ এ টিচার চেকিং হাউ রং ইউর আনসার ইজ। মানে লস ফাংশনকে আপনি একটা টিচারের মতো মনে করেন, সে কি করে, সে চেক করে যে আপনি কতটুকু ভুল, আপনার অ্যান্সারটা কতটুকু ভুল, যে হাউ রং ইউর অ্যান্সার ইজ। তো লস ফাংশন এটাই করে যে আপনার মডেল হচ্ছে গিয়ে কতটুকু ভুল শিখতেছে বা কতটুকু, ধরেন যে ও তো হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে নিজের পড়াশোনা করে, পড়াশোনা করার পরে সে নিজে একটা টুকটাক টেস্ট দেয়। তো ওই টেস্টে গিয়ে সে কয়টা পারতেছে কয়টা পারতেছে না, ধরেন 10টার মধ্যে সে 8টা পারছে, তাহলে 2টা পারে নাই, তাহলে তার লস হবে এই 2। তো এই যে ওর ভুলটাকে ধরায় দেয়, কে ধরায় দিবে? এই যে লস ফাংশনটাই ধরায় দিতেছে। তো যেমন এই যে এখানে লেখা আছে আফটার ইউর মডেল মেক্স এ প্রেডিকশন দ্য লস ফাংশন কম্পেয়ার্স ইট টু দ্য কারেক্ট অ্যান্সার। যখন সে একটা প্রেডিকশন জেনারেট করে, লস ফাংশন কি করে, এটার যে কারেক্ট অ্যান্সার, কারেক্ট যে লেভেল সেটার সাথে কম্পেয়ার করে দেন ইট গিভস এ স্কোর, একটা স্কোর দেয়, লস স্কোর। হ্যাঁ, যদি সে ভালো পারে তাহলে তো ওই স্কোরটা কম হবে, আর যদি ভালো না পারে তখনই তো লসটা বেশি হবে, স্কোরটা বেশি হবে। এই যে ইফ দ্য মডেল ইজ ভেরি রং দ্য লস ইজ হাই, আর ইফ ইটস ক্লোজ টু রাইট, এটা যদি সঠিকের দিকে যায় তখন দ্য লস ইজ লো।
ওকে, দ্য গোল অফ ট্রেনিং ইজ টু মেক দ্য লস অ্যাজ স্মল অ্যাজ পসিবল। হ্যাঁ, আমাদের ট্রেনিং এর আসলে গোল কি থাকে? গোল হচ্ছে লসটাকে যত বেশি কমানো যায়। এটা ট্রেনিং লস হোক, ভ্যালিডেশন লস হোক, দুইটাতেই আমাদের টার্গেট থাকে লসটাকে যেন আমরা যত বেশি কমাইতে পারি। তো যেমন এখানে এক্সাম্পল একটা দিছে যে মডেল প্রেডিক্টস ডগ বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যাট, তাহলে লস ফাংশন সেজ দ্যাটস রং, সো তাকে একটা লস ধরায় দেয়। ধরুন যে এখানে 1.5 তাকে একটা লস দিয়ে দিছে। তো এটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন হয়, র্যান্ডমলি যে একটা ধরায় দেয় তা কিন্তু না। এটার ব্যাকএন্ডে অনেক ম্যাথমেটিক্স আছে, আপনারা চাইলে ওইগুলা ডিটেলস দেখতে পারেন। তো নেক্সট টাইম দ্য মডেল ট্রাইস হার্ডার টু গেট ক্লোজার টু ক্যাট। হ্যাঁ, নেক্সট টাইম তাহলে যেহেতু এখন দেখছে যে আমি হচ্ছে গিয়ে ডগ না বইলা, সরি আমি ডগ বলছি, যার কারণে আমাকে লস বেশি দিয়ে দিছে, তাইলে এখন আমার কি করতে হবে? নেক্সট টাইম আমাকে আরো ভালো চেষ্টা করতে হবে যাতে আমি ডগ না বলে ক্যাট বলতে পারি, তাইলে তো আমাকে লসটা কম দিবে। হ্যাঁ, এই টার্মিনোলজিটাই আসলে চলে মডেলের মধ্যে। তো কমন কিছু লস ফাংশন আছে। তো আমরা যদি রিগ্রেশন নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা এমএসি আছে, আরএমএসি আছে, রুট মিন স্কোয়ারড এরর। তো ওইগুলো রিগ্রেশনের জন্য। তবে আপনারা যারা কাজ করতেছেন বেশিরভাগই তো ক্লাসিফিকেশন, তো আপনাদের জন্য কমন একটা লস ফাংশন হচ্ছে ক্রস এন্ট্রপি। তাছাড়াও আরো লস ফাংশন আছে, আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন, চাইলে নিজেরা লস ফাংশন বানাইতে পারেন, এটা আপনাদের ব্যাপার। বাট খুব কমন ইউজ হয় ক্রস এন্ট্রপি লসটা। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকতে পারে না, ওকে তো হচ্ছে কি লস আমরা দিয়ে দিছি। হ্যাঁ, লস মানে কি? লস দ্বারা বোঝা গেল যে হ্যাঁ ও আসলে ভালো করে নাই, খারাপ করছে। কিন্তু ও যে খারাপ করছে, এখন যে ওকে ভালো করতে হবে, ওকে এই মোটিভেশনটা কে দিবে? এই জিনিসটা এখন শিখবো। ওকে আসলে এই মোটিভেশনটা দিবে হচ্ছে অপটিমাইজার। আমরা আশা করি এই জিনিসটা একটু আগে শুনে আসছিলাম। অপটিমাইজার বলে একটা প্যারামিটার আছে আমাদের, দেখেন এখানে লেখাই আছে। অপটিমাইজার কি করে? হাউ টু ইমপ্রুভ দ্য মডেল। ঠিক আছে, ওর যেহেতু লস হচ্ছে, লস কমতেছে না, লস বাড়তেছে, তাহলে ও কিভাবে ইমপ্রুভ করবে? ওকে আসলে সঠিক গাইডলাইনটা কিভাবে দেওয়া যায়, এই জিনিসটাই হচ্ছে অপটিমাইজার করবে। তো অপটিমাইজার কি করে? দ্য অপটিমাইজার ইজ লাইক এ কোচ। হ্যাঁ, ও কি একটা কোচের মতো, দ্যাট হেল্পস দ্য মডেল লার্ন হাউ টু অ্যাডজাস্ট ইটসেলফ টু ডু বেটার নেক্সট টাইম। তো অপটিমাইজার কি? সে একটা কোচের মতো, সে কি করে? মডেলটাকে হেল্প করে টু লার্ন হাউ টু অ্যাডজাস্ট, ও নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে যাতে নেক্সটে আরো ভালো করতে পারে। এই জিনিসটার মোটিভেশনটা আসি হচ্ছে অপটিমাইজার থেকে। তো অপটিমাইজার কিভাবে কাজ করে? ইট ইউজেস দ্য লস ভ্যালু টু ডিসাইড হাউ টু চেঞ্জ দ্য মডেলস ওয়েট। মডেলের ওয়েটটাই কিন্তু মেইন থিং। ঠিক আছে, মডেল ওয়েটটাকে যত মনে করেন যে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ততই সে হচ্ছে গিয়ে ভালোর দিকে যাবে। তো এই মডেলের ওয়েটটাকে যে কিভাবে চেঞ্জ করা যায়, এই মানে সে আসলে লস ভ্যালুটাকে ইউজ করে টু চেঞ্জ দ্য মডেল ওয়েটস। মডেল ওয়েটস কে আমরা সাধারণত যে লার্ন নলেজ বা ইন্টারনাল সেটিং এটা আসলে বলি। তো অপটিমাইজারের গোল কি? অপটিমাইজারের গোল হচ্ছে টু রিডিউস দ্য লস স্টেপ বাই স্টেপ। এখন একবারেই যে লস কমায় ফেলবে তা কিন্তু না। ও কি করবে? মডেলটাকে ভালোর দিকে জেনারেলাইজ করার জন্য কি করবে? লসটাকে আস্তে আস্তে ধীরে ধীরে রিডিউস করার চেষ্টা করবে। তো এটা এখন করে কিভাবে? এটার ভিতরে বিশাল ম্যাথমেটিক্স আছে, আপনারা চাইলে ওইগুলো হচ্ছে চ্যাটজিপিটি করে দেখতে পারেন, নিজে নিজে শিখতে পারেন। যেমন এখানে লেখাই আছে, ইট অ্যাপ্লাইজ ম্যাথমেটিক্যাল রুলস লাইক গ্রেডিয়েন্ট ডিসেন্ট টু আপডেট দ্য মডেলস প্যারামিটার। আশা করি বুঝতে পারছেন। তো অপটিমাইজারের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন ধরেন যে লস ইজ 1.5, তাহলে অপটিমাইজার বলবে কি যে ওকে লেটস চেঞ্জ সাম সেটিংস টু ডু বেটার। ঠিক আছে, ও আসলে এখানে কোচের মতো কাজ করবে, যে কোনো কিছু চেঞ্জ করে হলো ওর টার্গেট হচ্ছে লসটাকে কমানোর। তো ও যেহেতু এখন দেখছে যে লসটা বেশি, তাইলে ও কি করতেছে যে ওকে লেটস চেঞ্জ সাম সেটিংস, কিছু সেটিংস চেঞ্জ করবে যাতে আরো ভালো করা যায়। তো ইট আপডেটস দ্য মডেল ওয়েটস এ লিটল বিট। হ্যাঁ, মডেল ওয়েটস কে যে এখন একদম বিশাল চেঞ্জ করে ফেলছে তা কিন্তু না, অল্প এ লিটল বিট চেঞ্জ করছে, একটু লিটল চেঞ্জ করে সে দেখবে যে এখানে কোনো প্রোগ্রেস হচ্ছে কিনা। যেমন মডেল ট্রাইস এগেইন, যে একটু চেঞ্জ করার পর মডেল আবার ট্রাই করছে, হোপফুলি দ্য লস বিকাম স্মলার, লাইক এখন লসটা কি হয়েছে? আগের থেকে কমছে। ঠিক আছে, তো এখানে কমন কিছু অপটিমাইজার দেখবেন, আমরা সাধারণত এই অপটিমাইজার গুলোই বেশি ইউজ করি। একটা হচ্ছে এসজিডি, স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এটা এখন খুব বেশি একটা ইউজ হয় না। কমনলি সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাডাম। হ্যাঁ, অ্যাডাপটিভ অপটিমাইজারটা, অ্যাডাপটিভ ফুল নামটা আমি ভুলে গেছি, যাই হোক। তো ভেরি পপুলার এন্ড পাওয়ারফুল অপটিমাইজার আর কি। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে গিয়ে ডিপ লার্নিং নিয়ে আলোচনা শেষ। এখন আপনারা বলেন কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, অপটিমাইজ গুলোকে অ্যাডজাস্ট করে দেয় না যে কোন ওয়েটটাতে আমার করলে আমার পারফেক্ট রেজাল্টের কাছাকাছি দিবে, মানে অরিজিনাল রেজাল্টের, এটাই না অপটিমাইজারের কাজ? হ্যাঁ হ্যাঁ, ও আসলে ব্যাকএন্ডে ম্যাথমেটিক্স করে ও হচ্ছে লসের সাথে নিজের একটা ম্যাথমেটিক্স করে চেষ্টা করবে কোন ওয়েটটা বাড়াইলে বা কমাইলে বা কি করলে এখানে আসলে লসটা আগের থেকে কমানো যায়। এই কাজটি আসলে ব্যাকএন্ডে হবে, ম্যাথমেটিক্সে হবে আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।
আর ওয়েট তো এখানে একটা দুইটা থাকে না, ওয়েট এখানে মিলিয়ন মিলিয়ন ওয়েট থাকে। তো এইগুলাই হচ্ছে অপটিমাইজার ব্যাকএন্ডে অনেক কিছু ক্যালকুলেশন করে এই ওয়েট গুলাকে অ্যাডজাস্ট করা ট্রাই করে যাতে লসটাকে কমানো যায়। আর কোনো কোশ্চেন? না কোশ্চেন করলে তাহলে থ্যাংক ইউ। আমাদের মোটামুটি ডিপ লার্নিং এখানে পড়াশোনা শেষ। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এখন কিন্তু অনেক কিছু শিখে ফেলছেন এখান থেকে। ডিপ লার্নিং মোটামুটি শিখে ফেলছেন। এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখন আমাদের হচ্ছে ওই কোডটা একটু বোঝা বাকি ছিল, তাই না? তো আমরা একটু 5টা মিনিট একটু ব্রেক নেই, 5 মিনিট পরে আমরা এটা শুরু করব। আপনারা থাকেন, মিটিং থেকে যান না, মিটিং এই থাকেন। 5 মিনিট পরে আমি একটু শুরু করতেছি আবার। আচ্ছা আমি একটা হচ্ছে ওই আমার GitHub রিপোজিটরি অলরেডি এটা নিয়ে আপনারা কাজ করছেন, এটা আবার দিয়ে দিছি, চাইলে আপনারা এখান থেকে ওপেন করে দেখতে পারেন, আদারওয়াইজ আমি তো এখানে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তো এখানে কিন্তু এখনো থেকে 2টা কোড দেওয়া আছে, আর আশা করি এটা নিয়ে এখন আর আপনাদের বুঝাইতে হবে না, এখন আপনারা জানেন সিএনএন কি জিনিস, প্রিটেন্ড সিএনএন কি জিনিস। দেখি একজন বলুন কাস্টম সিএনএন কি জিনিস আর প্রিটেন্ড সিএনএন কি জিনিস। ভাইয়া কথা বলবেন? হ্যালো, হ্যাঁ কথা কথা ভাইয়া আসতেছে না, ক্লিয়ারলি আসতেছে না। হ্যাঁ এখন আসতেছে, আরেকবার একটু বলবেন। ও, আচ্ছা আচ্ছা। না আমি হচ্ছে আপনাদের একটা প্রশ্ন করছিলাম যে এখন তো আসলে আশা করি আপনারা কাস্টম সিএনএন আর প্রিটেন্ড সিএনএনটা চিনেন, তখন আমাকে কেউ একজন একটু এক্সপ্লেন করেন যে হোয়াট ইজ কাস্টম সিএনএন এন্ড হোয়াট ইজ প্রিটেন্ড সিএনএন। ভাইয়া কাস্টম সিএনএন যেটা হচ্ছে আমরা নিজেরা প্যারামিটার সেট করি, একটা নিউরাল নেটওয়ার্ক গুলো লেয়ারস গুলো কয়টা থাকবে কি থাকবে। বাট প্রিটেন্ড যেটা হয় একটা এক্সিস্টিং বড় ডেটা সেটে ওরা সিএনএন ইউজ যে চেঞ্জেস গুলো করে ওই ডেটা সেট গিয়ে নেক্সট টাইম ওই বড় ডেটা সেট নিচ্ছে যে প্যারামিটার চেঞ্জেস গুলোর জন্য আমরা যখন ওই সিএনএনটা ইউজ করব করতে হবে না, কারণ এটা অলরেডি একটা বড় ডেটা সেটে, সো ওটাকে বলে প্রিটেইন। আর যেটা আমরা লেয়ার বাই লেয়ার নিজেরা বসে বসে ভ্যালুস বসাচ্ছি চেক করছি, ওটা হচ্ছে কাস্টম। থ্যাংক ইউ, ঠিক আছে। তো আশা করি আমরা সবাই এটা জানি। হ্যাঁ, উনি যে জিনিসটা বললো এটাই এক্স্যাক্টলি একটা কাস্টম সিএনএন কি জিনিস আর একটা প্রিটেন্ড সিএনএন কি জিনিস। তো এটা নিয়ে আশা করি আর কারো কোশ্চেন নাই, এটা এখন সবাই জানেন। প্রথমে তো মনে হয় ওই যে এখানে এআই সেকশনে যারা যারা আছেন আপনাদের তো হচ্ছে গিয়ে ওই প্রিটেন্ড সিএনএন এর কমপ্লিট কোড করে কিন্তু স্যার জমা দিতে বলছে। তো এখন আশা করি আপনারা এটা পারবেন, তো আমি কোডিং পার্টটা দেখাই দিচ্ছি। আর নেক্সট কাজ মনে হয় মোটামুটি সবার, আপনারা মেশিন লার্নিং যারা আছেন আপনাদের হয়তো বা করতে হইতে পারে যে নিজের মডেলের জন্য একটা কাস্টম নিজের নিজস্ব ডেটার জন্য একটা কাস্টম সিএনএন আর্কিটেকচার ডিজাইন করা। যাই হোক, তো আমরা এখন কাস্টম সিএনএন এর কোডটাই দেখি, দুইটাই পাশাপাশি দেখবো, এটা সমস্যা নেই, এখানে একই জিনিস বলতে গেলে ঘুরে ফিরে একই জিনিস। তো স্ক্রিনটাকে একটু জুম করি। আচ্ছা আশা করি এখন দেখা যাচ্ছে। তো
আমরা এখানে দেখেন প্রথমে কি করছি, ওই কিছু একটা ইনস্টল দিছি। এগুলো কি ইনস্টল দিচ্ছি আপনি ইন ডিটেলসে জানতে চাইলে একদম চ্যাটজিপিটি করেন, সব আপনাকে কোডের এভরিথিং, কোনটা কোন লাইব্রেরি কি করে একদম সব আপনাকে দেখাই দিবে। বাট এত ইন ডিটেলসে আমরা যাব না, হ্যাঁ। বাট আমার কোডটা কিন্তু একটু মানে অর্গানাইজড করা আছে, আপনি কিন্তু পড়লেই সব মোটামুটি বুঝতে পারবেন। তো এখানে আমরা কি করতেছি, কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতেছি। তারপরে এখন আমি যেই সেটআপে কাজ করতেছি এটার হচ্ছে কনফিগারেশনটা একটু আমি প্রিন্ট করতেছি, যে এটা আসলে কোন কনফিগারেশনে। আমি তো হচ্ছে ক্যাগেলে কাজ করছিলাম, ওই ক্যাগেলে টেসলা P100 এ রান দিছিলাম, এই যে এই কনফিগারেশনটাই সে কিন্তু এখানে প্রিন্ট করে দিছে। আর র্যাম কত ছিল, এভরিথিং ডিটেলস, আমার ওই পিসি কনফিগারেশনটা এখানেও, মানে আমি কোন এনভায়রনমেন্টে কাজ করতেছি সেটার কনফিগারেশনটা ও আসলে এখানে দেখাইছে। তারপরে এখানে আমরা ইউজ করতেছি একটা সিড ভ্যালু। আচ্ছা, যেহেতু আসছে আমরা একটু শিখি যে সিড ভ্যালুটা কি। সিড ভ্যালুটা অ্যাকচুয়ালি কি জিনিসটা হচ্ছে এরকম, যে ধরেন আমার কাছে এখন ডেটাগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে সিরিয়াল আকারে আছে, হ্যাঁ। আমার যে ডেটাগুলা, মডেল যে ডেটাগুলোকে নিয়ে কাজ করবে এগুলা 1 থেকে 10 সিরিয়াল আকারে আছে। তো আমি হচ্ছে কি এখন মডেল টডেল ট্রেন করে ধরেন যে পিসিটিসি অফ করে রেখে দিলাম, নেক্সট দিন আমি আবার এসে পিসি অন করলাম। তো অন করলে কি হবে, আমার ডেটা যে কালকে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়ালি অর্ডার ছিল, আজকে কিন্তু এইভাবে থাকবে না। আজকে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, হয় 5 নাম্বার ডেটাটা আগে চলে আসবে, পরে আবার ধরতে পারি যে 9 নাম্বার ডেটা সেকেন্ডে চলে আসলো, 8 নাম্বার ডেটা ধরে যে থার্ডে চলে আসলো। এই যে দেখেন ডেটার অর্ডার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের সাধারণত মেশিন লার্নিং এ এখানে হয় কি, যে ডেটা তো হিউজ ডেটা, আমরা হিউজ ডেটা নিয়ে কাজ করি। তো আপনি আজকে ডেটা গুলা রান দিলেন, একটা রেজাল্ট পাইছেন, ধরেন 90% অ্যাকুরেসি পাইছেন। কালকে আপনি রান দিতে যাবেন, দেখবেন যে অ্যাকুরেসি হয়তো বা একটু কমে গেছে বা আগে থেকে বেড়ে গেছে। এটা কেন হয়, এই যে ডেটার একটা শাফেল হয়। আগে হয়তো বা কালকে আপনি যখন রান দিছিলেন তখন যে ট্রেনিং ডেটাগুলো ছিল এটা হয়তো বা একটু ইজি ছিল, আজকে যখন ইয়া করলেন হয়তো বা এখানে তুই একটা কঠিন একটু ডেটা চলে আসছে, যখন অ্যাকুরেসি একটু ফলস করছে। বাট এটা কিন্তু টু মাচ না, দেখেন এত বেশি কিন্তু হবে না যে কালকে 90 পাইছেন আজকে রান দিচ্ছেন 60% অ্যাকুরেসি চলে আসছে, এত বেশি হবে না। স্লাইড কিছু চেঞ্জ হবে, ধরেন যে কালকে 90 ছিল আজকে 88 হয়েছে বা 89 হয়েছে, এইরকম অল্প কিছু চেঞ্জেস আসছে, বাট চেঞ্জেস তো আসছে। এখন এই চেঞ্জেসটা যেন না আসে এই জন্য সাধারণত আমরা সিড ভ্যালু ইউজ করি। সিড ভ্যালুটা কি করে, এই অর্ডারটাকে এভরি টাইম সমান রাখে। আপনি আজকে যখন রান দিছেন ও 1 থেকে 10 যে সিরিয়াল অর্ডারে ছিল, কালকে যখন আবার রান দিবেন ও সেম অর্ডারে সিরিয়ালি থাকবে। আপনি 100 বার রান দেন 100 বারও ওই সেম অর্ডারে সিরিয়ালি থাকবে, যদি আপনি এই সিড ভ্যালুটা সেম রাখেন। যেমন এখানে সিডের একটা ভ্যালু দেওয়া যায়, যেমন আমি 1 দিছি, তো এই যতবার আপনি 1 দিবেন ততবার অর্ডারটা সেম থাকবে। আর আপনি যদি সিড ভ্যালু চেঞ্জ করে আরেকটা দেন তখন কিন্তু আবার অর্ডারটা শাফল হবে। বুঝতে পারছেন আশা করি। তারপরে এখানে কি করছি, ওই ডেটা সেটটা লোড করছি। তো আপনারা যদি আমার এই কাজটা নিয়ে কাজ করেন, আপনার কি করতে হবে, এই যে এখানে যে লিংকটা আছে ডেটা সেটের যে পাথটা আমি দিছি, আপনি এটা চেঞ্জ করে আপনার ডেটা সেটের যে পাথটা সেটা দিবেন। বাট এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই যে লাস্টের যে ফোল্ডার এটা যেন আপনার ডেটা সেটের মাদার ডিরেক্টরি হয়। মাদার ডিরেক্টরি কোনটা বললাম, যেই ফোল্ডারটাতে ক্লিক করলেই যেন আপনার বাকি যে ক্লাস ডিরেক্টরি, হ্যাঁ ক্লাসের যে ডিরেক্টরি সেগুলা যেন ওপেন হয়। বাট আপনি এমন একটা ফোল্ডার এখানে দিয়ে দিলেন যে ফোল্ডারে ক্লিক করলে ভিতরে আরেকটা ফোল্ডার, ওই ফোল্ডার ক্লিক করলে ভিতরে আরেকটা ফোল্ডার, ওই ফোল্ডারকে ক্লিক করে পরে গেলে আমার ক্লাস ফোল্ডার গুলো আসে, এরকম হলে হবে না। আপনাকে একদম লাস্ট যে মাদার ফোল্ডারটা আছে সেটাই দিতে হবে, যেটাকেই ক্লিক করলেই যেন সাথে সাথে আমার ক্লাস ফোল্ডার গুলো ওপেন হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল করে রাখবেন। কি বলছেন ভাইয়া, আমাদের ডেটা সেট হচ্ছে ফিশ স্পেসিস, এটাতে 20 ক্যাটাগরি আছে, যেটার আবার 2টা সাব ক্যাটাগরি, র ডেটা, অগমেন্টেড ডেটা। এটা মানে ফাইলগুলো কেমনে অ্যাক্সেস করব। আচ্ছা, আপনাদের এটা নিয়ে হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এখানে তাহলে একটু ঝামেলা আছে, যেহেতু হচ্ছে গিয়ে সাব ক্যাটাগরিও আছে, হ্যাঁ। তো এইটা আবার অন্য একটা কেস, এটাকে হয়তো আমাদের ডেটা সেটটাকে একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আলাদা আলাপ আলোচনা, এটা আপনাদের সাথে আলাদা আলোচনা করবো না, হ্যাঁ পরে। তো এখন আমরা এটাতে আসি। তো এখানে হচ্ছে কি বললাম যে আপনি জাস্ট আপনার ডেটা সেটের যে পাথটা সেটা এখানে দিয়ে দিবেন, বাস। পরে আমার এই কোডগুলো আপনি চাইলে ইন ডিটেইলসে বুঝেন, আমি এখন বলে যাব যে কোনটা কি কাজ করে। তো এই পোর্শনে এই কোডটা কি করতেছে, যে একটা প্লট করতেছে, আপনার যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস অনুযায়ী কোন ক্লাসে কয়টা করে ডেটা সেটা প্লট করতেছে। এটা আমরা দিছি যাতে বোঝানোর জন্য যে আমার ডেটা সেটের মধ্যে কোনো ইমব্যালেন্স আছে কি নাই। যেমন এই ডেটা সেটটা কিন্তু সব ক্লাসেই সেম ডেটা আছে, তো আমরা বলতে পারি এখানে কিন্তু কোনো ইমব্যালেন্স নাই বলতে গেলে। আচ্ছা, তারপরে আরেকটা কোড এখানে করা, এটা জাস্ট কি করে, ওই আমার ডেটা সেট থেকে র্যান্ডমলি হচ্ছে কি একটা ডেটা পিক করে। তো আমি যেহেতু ব্রেইন
ক্যান্সারের ডেটা সেট নিয়ে কাজ করতেছি। তো এখানে কি করছে, ওই ডেটা সেট থেকে একটা ইমেজ এনে সে প্রিন্ট করছে, আর উপরে কিন্তু ইমেজটার লেভেল কি সে লেভেলটাও কিন্তু এখানে বলে দিছে। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পোর্শন কোডের। তো এইখানে এসে আমরা কি করতেছি, এইখানে এসে কিন্তু এই যে আমার তো ডেটা সেটটাকে স্প্লিট করতে হয় ট্রেন টেস্ট ভ্যালিডেশনে। তো আমি ট্রেন টেস্ট ভ্যালিডেশনে স্প্লিট করলাম, আর আমরা রেশিওটা এখানে কি ইউজ করছি, 70% নিছি ট্রেনিং এর জন্য, 50% নিছি হচ্ছে ভ্যালিডেশনের জন্য, আর বাকি 15% নিছি হচ্ছে টেস্টের জন্য। তো এটা কিভাবে করলাম, ফার্স্টে হচ্ছে দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে টেম ডেটা ফ্রেম আর একটা হচ্ছে একটা ট্রেন ডেটা ফ্রেম, আর আরেকটা হচ্ছে টেম ডেটা ফ্রেম। টেম মানে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম। তারপরে এটাকে টেস্ট সাইজ, আমার টোটাল ডেটা সেটটা হচ্ছে ডিএফ, এই টোটাল ডেটা সেটের ভেরিয়েবলটা এখানে দিলাম, আর এই যে টেস্ট সাইজ কত দিলাম 0.3। তাইলে কি হবে, আমার ডেটা সেটকে 0.3 তে ভাগ করবে। 0.3 তে ভাগ করবে মানে দুইটা ভাগে ভাগ হবে, একটা হবে 70% আর একটা হবে 30%। তো বিগ পোর্শনটা দিবে সবার প্রথমের ভেরিয়েবলটাতে, তার মানে ট্রেন ডেটা ফ্রেমে 70% ডেটা দেওয়া শেষ। আমাদের টার্গেট কিন্তু ছিল ট্রেনিং এ 70% নেওয়া, তো 70% এটা নিয়ে ফেলছে। আর টেম্পের মধ্যে এখন কত গেল, 30% ডেটা আসলো। পরে নিচে কি করলাম, আমরা আরো দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে ভ্যালিডেশন ডেটা ফ্রেম, ভ্যালিড ডেটা ফ্রেম, আর একটা হচ্ছে টেস্ট ডিএফ। আর এটাকে ভাগ করতেছি কোন ডেটা সেটটাকে, এই যে এই টেম ডেটা ফ্রেম যেটার মধ্যে 30% ডেটা ছিল, এটাকে এখানে নিয়ে আসছি। আর এটাকে কি করলাম, এই যে 0.5 মানে অর্ধেকে ভাগ করলাম, মানে 30% কে অর্ধেক করা মানে কি 15% ডেটা সেট গেল। তার মানে ভ্যালিডেশন এখন 15% ডেটা সেট গেল, টেস্ট এখন 15% ডেটা গেল। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। পরে এখানে যে কোডটা, এটা জাস্ট প্রিন্ট করা কোন ডেটা সেট এখন কয়টা করে ডেটা আছে। ট্রেনিং এ এখন আমার 10,000 ডেটা পড়ছে, ভ্যালিডেশনে 2250, টেস্টেও 2250, যেহেতু এখানে আমরা দুইটার জন্য সেম রেশিও ইউজ করছি। আর টোটাল আমার এখানে 15,000 ডেটা। এগুলো আপনার ডেটা সেটের জন্য ভিন্ন হবে। দেন এই কোডটা আবার কি জন্য, ওই যে কোন ক্লাস, আমার এগুলো তো আবার ক্লাস আছে, প্রত্যেকটা সেটে কোন ক্লাসে আবার কয়টা করে ডেটা গেছে সেটাও প্রিন্ট করার জন্য। এইগুলো অত ম্যান্ডেটরি নেসেসারি কোনো কিছু না, অপশনাল জিনিস, সেটা জাস্ট আমি এখানে করছি, আপনি চাইলে এগুলো নাও করতে পারেন। পরে আমি এখানে একটা ডিভাইস ভেরিয়েবল সেট করছি। ডিভাইস ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কি করে, যে এই কন্ডিশনটা পড়লে আপনারা বুঝবেন। ও অ্যাকচুয়ালি ফার্স্টে হচ্ছে গিয়ে দেখবে যে আপনার এখানে কোনো জিপিইউ আছে কিনা। যদি জিপিইউ থাকে তাহলে বাকি যে কোডের ট্রেনিং এর যে পার্টগুলো সব জিপিইউ তে করবে, আর যদি কোনো জিপিইউ না থাকে তাহলে তো আপনার যে সিপিইউ আছে সিপিইউ তেই বাকি কাজ চালাবে। দেন হচ্ছে এই যে আমরা যে এতক্ষণ চেক পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তো এই চেক পয়েন্টটাকে তো কোনো একটা আমার মেশিনের আমার কোথাও তো সেভ করতে হবে, তাই না, ফাইলটাকে। তো আমাদের কেগেলে আমরা জানি কেগেলের একটা আউটপুট লোকেশন থাকে, যেখানে হচ্ছে গিয়ে আমার মডেল ট্রেনিং এর পরে যদি কোনো আউটপুট আসে সেগুলা কোথাও সেভ করা যায়। তো এই আমি সেই আউটপুট লোকেশনটা এখানে দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে বলছে যদি ওই কোনো এই নামে কোনো যদি ফোল্ডার না থাকে তাহলে সে নিচে ক্রিয়েট করে নেবে আর কি ওই ফোল্ডারটা। তারপরে এখানে মনে রাখবেন, ওই আপনারা পাইটর্চ কাজ করলে আপনাকে আপনার ডেটা সেটের জন্য একটা ক্লাস বানাতে হবে। হ্যাঁ, তো এখানে অনেক কাহিনী আছে, এগুলো আপনারা চাইলে অবসর সময় একটু বসে বসে দেখেন যে ডেটা সেট ক্লাসে কিভাবে কি করলাম। বাট এখানে একটা, হ্যাঁ বলেন। আচ্ছা, চেক পয়েন্ট আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি না? হ্যাঁ, মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। ওকে। চেক পয়েন্ট তো আমরা বললাম ওই যে ফাইনালি যদি আমি কোনো ওয়েব ইন্টিগ্রেশন দিতে চাই তাহলে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকবে। আবার যদি মনে করেন যে ওই আমি চাই যে আজকে আমি 30টা এপক ট্রেন করাইছি, কালকে বাকি 30টা ট্রেন করাবো, ওই কাজেও আমরা চেক পয়েন্টকে ইউজ করতে পারি, এরকম আর কি। আচ্ছা, তো এখানে আমার ডেটা সেট ক্লাসে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এই জিনিসটা জাস্ট আপনারা চেঞ্জ করবেন যে আপনার যে যতগুলা ক্লাস অতগুলা ক্লাসকে এই যে লেভেল ম্যাপিং করতে হবে। ম্যাপিং মেইনলি এখানে কিন্তু এনকোডিং করা হয়েছে। দেখেন আমার ক্লাসগুলো কি ছিল, একটা ক্লাস হচ্ছে আমার ব্রেন গ্লিওমা, আরেকটা ব্রেন মেনিন, আরেকটা ব্রেন টিউমার। কিন্তু মেশিন বা কম্পিউটার তো আসলে ব্রেন গ্লিওমা কি জিনিস, ব্রেন মেনিন এই লেখাটা কি জিনিস এগুলো সে জানে না। ও কিন্তু সংখ্যা ছাড়া কিন্তু ওর মাঝে আর কিছুই হচ্ছে না, যার কারণে আমাদের সবগুলাকে কিন্তু এনকোডিং করে দিতে হবে। তো দেখেন আমরা প্রত্যেকটা লেভেলকে লেভেল এনকোডিং করে দিছি। ব্রেন গ্লিওমাকে 0 দ্বারা প্রকাশ করি, ব্রেন মেনিনকে 1 দ্বারা প্রকাশ করছি, ব্রেন টিউমারকে 2 দ্বারা প্রকাশ করছি। এখানে আপনার যতগুলা ক্লাস সেটা অনুযায়ী এটাকে রিপ্লেস করবে। তারপরে ওই যে আমরা তো বলছি ট্রেনিংটা কিন্তু ট্রেনিংটা কিন্তু ব্যাচ ও এট এ টাইম কিন্তু সবগুলা ডেটা যায় না, ব্যাচ ব্যাচ আকারে যায়। তো এই জন্য আমরা ট্রেনিং ব্যাচ নিছি আর ভ্যালিডেশন ব্যাচ নিছি। মনে রাখবেন ট্রেনিং ব্যাচটা যেহেতু আমার ট্রেনিং ডেটা বেশি এই জন্য ট্রেনিং ব্যাচটাও আমরা বেশি নিছি, আর ভ্যালিডেশন ডেটা যেহেতু আমাদের ট্রেনিং ডেটা থেকে কম হয় এই জন্য ভ্যালিডেশন ব্যাচটাও এখানে একটু কম নেওয়া। ঠিক আছে, বাট এটা নিয়ে অনেক কাহিনী আছে, আপনার চলে অনেক অ্যানালাইসিস করে দেখতে পারেন যে দুইটা সমান নিলে কিছু, এখানে আসলে সমান নিলেও কোনো ইম্প্যাক্ট নাই, বাট একটু কম বেশি নেওয়াটাই গুড প্র্যাকটিস আর কি। দেন এখানে হচ্ছে গিয়ে ওই আমি একটা নরমালাইজেশন একটা ভেরিয়েবলের মাধ্যমে এখানে কি করলাম যে ওই
ইয়াটাকে রিসাইজ একটা রিসাইজ পোর্শন এখানে নিয়ে আসলাম, যাতে ওই ইমেজ গুলাকে সে কি করবে 224x224 রিসাইজ করবে। কারণ বেশিরভাগ প্রি-ট্রেন মডেল বলেন বা আমরা যে কাস্টম সিএনএন গুলো ডিজাইন করি, আমরা ওই ইমেজটাকে আসলে 224x224 সাইজে আসলে নেই বেশিরভাগ ক্ষেত্রে। আর প্রি-ট্রেন মডেল গুলো তো বেশিরভাগই এই রেশিওতেই হচ্ছে ডিজাইন করা। পরে আমার ওই ট্রেনিং ডেটা সেটের জন্য একটা ট্রেন ডেটা ফ্রেম, ভ্যালিডেশন ডেটা সেটের জন্য একটা ট্রেন ডেটা ফ্রেম, দেন প্রত্যেকটা ডেটা ফ্রেমের জন্য আলাদা আলাদা এখানে ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে। আর আপনি যদি কোনো অগমেন্টেশন ইউজ করতে চান, সেই অগমেন্টেশন গুলো এখানে ইউজ করবেন। আপনি জাস্ট এই কোডটা চ্যাটজিপিটি, এটা আর এই যে এই দুইটা কোড যদি চ্যাটজিপিটি কে দেন, দিয়ে ওকে যদি বলেন যে আমাকে এখানে অগমেন্টেশন ইউজ করে দাও যে আমি এই অগমেন্টেশন ইউজ করতে চাই, সে সেইভাবে এই অগমেন্টেশন গুলো ইউজ করে দিবে। দেন আপনি চাইলে কোডগুলো বুঝতে পারেন যে কোন পার্টে আসলে কি কি হইতেছে। দেখেন এই ভেরিয়েবল গুলো যখন ক্রিয়েট করতেছি, এই ট্রেন ডেটা সেটের ভিতরে আসলে কি দিতেছি, এই যে এই ট্রেন ডেটা ফ্রেম যেটা আমরা এই যে উপরে ক্রিয়েট করছিলাম, এই যে ট্রেন ডেটা ফ্রেম, ঠিক আছে, এই রেশিওতে যেখানে স্প্লিট করছিলাম এটা এখানে দিতেছি। তারপরে যে নরমালাইজ, যে এই ফাংশনটা এখানে দিতেছি, তো এই নরমালাইজের ভিতরে কিন্তু বেশি কিছু হইতেছে না, জাস্ট রিসাইজটা হইতেছে। আপনি চাইলে এখানে অগমেন্টেশন ইউজ করতে পারেন, আবার নরমালাইজেশনও কিন্তু করা যায়, ওইটাও করতে পারেন, এগুলাই। তো এইভাবে এখানে ইউজ করা। দেন এই যে এখানে হচ্ছে ডেটা লোডার ক্রিয়েট করা হয়েছে। আমরা জানি যে ডেটাগুলো আসলে লোডার আকারে যায়, পাইটর্চে কাজ করলে আসলে ডেটাগুলো আমরা এইভাবে লোডার আকারে পাঠাই। তো এখানে কোনটা, এটা ট্রেন ডেটা, এই লোডারে ট্রেন ডেটা সেট যাচ্ছে। তারপর এখানে ব্যাচ সাইজ দিয়ে দিতেছি, আর শাফেল এখানে ট্রু দিয়ে রাখতেছি যাতে ডেটাগুলো একটু শাফেল হয়। আর নাম্বার অফ ওয়ার্কার, এখানে আপনার জিপিইউর কয়টা কোর আছে যে এট এ টাইম কাজ করবে, এখানে আমরা 2 দিছি, আপনি 4 দিতে পারেন আপনার যদি বেশি থাকে। বেশি ফার্স্ট তত মানে এটা তত ফার্স্ট লোড হবে আর কি, বুঝতে পারছেন? তো আবার কে গেলে মনে হয় 2টা, এর বেশি হয়তো আবার দেওয়া যায় কিনা আমার মনে নেই, দেখতে হবে আর কি। তারপরে এই যে এখন আমরা আসি যে আমার মেইন যে মডেল আর্কিটেকচারটা, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ার নিজে নিজে ডিজাইন করছি। এই যে একটা কনভো লেয়ার, এই যে একটা পুলিং, এই যে আরেকটা কনভো, এই যে ফুলি কানেক্টেড, এই যে আরেকটা ফুলি কানেক্টেড। দেখেন আর্কিটেকচারটা যেহেতু এখানে আমি নিজে নিজে ডিজাইন করছি, তাহলে এটাকে আমি কি বলতে পারি যে এটা আমার একটা কাস্টম সিএনএন। তো আপনাদের যাদের কাজ আছে যে নিজের ডেটা সেটের উপর একটা কাস্টম সিএনএন ডিজাইন করবেন, তাদের হচ্ছে এই যে এইভাবে একটা কাস্টম আর্কিটেকচার বানাইতে হবে, ঠিক আছে। তো এটা আপনি কেমনে বানাবেন, এটা আপনি চাইলে চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। তারপরে এই যে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম যে টোটাল ক্লাস, আমার ক্লাস কয়টা, আমার ক্লাস 3টা। তারপরে এই যে আমার যে মাই সিএনএন মানে হচ্ছে এই যে আমার যে কাস্টম আর্কিটেকচার যে ক্লাসটা, সেই ক্লাসটার নাম ছিল এই যে মাই সিএনএন। হ্যাঁ, তো এটাকে এখন এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই যে মডেল নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। তারপরে এটা প্যারামিটারে টোটাল ক্লাস দিয়ে দিলাম, বাস আমার মডেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। পরে এই যে আমরা যে অপটিমাইজার কি করে আমরা জানি, এই যে অপটিমাইজার দিলাম। অপটিমাইজারের ভিতরে মনে রাখবেন একটা প্যারামিটার থাকে যেটার নাম হচ্ছে লার্নিং রেট। লার্নিং রেট মানে হচ্ছে এটা একটা ভ্যালু, যেমন এখানে 0.00001 দেওয়া। এই ভ্যালুটা মানে এই ভ্যালুটা যত বেশি দিবেন, মানে যত বেশি বলতে ধরেন যে 0.01 দিলেন, মানে যত টেন্স টু 0, মানে যত 0 এর কাছাকাছি যাচ্ছে সেটাকে আমরা বেশি বুঝাচ্ছি আর কি। যত বেশি দিবেন তত সে দ্রুত ট্রেন হবে, আর যত কম দিবেন তত তার ট্রেনিং হইতে বেশি সময় লাগবে। এখন কথা হচ্ছে ভাই এটা আমরা কত দিব? ডিফল্ট ভ্যালু হচ্ছে আমরা সাধারণত এই 0.000 মানে 3টা 0 দিয়ে সাধারণত শুরু করি, বাট অনেক সময় আশানুর ফল আমরা এখানে পাই না, এই জন্য আমাদের এটার অনেক এক্সপেরিমেন্টের দরকার আছে। হ্যাঁ, আমরা অনেক এক্সপেরিমেন্ট করে ভালো একটা লার্নিং রেট বের করার চেষ্টা করি যে কত দিলে মোটামুটি ভালো একটা পজিশন পাওয়া যায়। তো এটা একটা পাইলেন যে এটা একটা এক্সপেরিমেন্টাল ব্যাপার। আবার আমরা চাইলে অপটিমাইজারের ভিতর আরেকটা জিনিস ইউজ করি যেটার নাম হচ্ছে ওয়েট ডিকে। অনেক সময় যদি আমরা ওভারফিটিং প্রবলেম ফেস করি, সেক্ষেত্রে আমরা এই ওয়েট ডিকেটা ইউজ করি। ওয়েট ডিকেরও ভ্যালু আছে এরকম, ওইটা নিয়ে আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তারপরে এই যে ক্রাইটেরিয়ন ভেরিয়েবলের মধ্যে আসলে কি সেট করলাম, এই যে আমার ক্রস এন্ট্রপি লস। এখন লস কি করে এটা অলরেডি আপনারা জানেন। তারপরে আমার মডেলের সামারিটা প্রিন্ট করলাম। এই যে আমি এখন যে আর্কিটেকচারটা বানাইছি, এই যে আর্কিটেকচারটার সামারি এখানে কিন্তু করে দিছে। কতগুলা এখানে টোটাল প্যারামিটার আছে, ট্রেনেবল প্যারামিটার কত কিছু আছে, হাবিজাবি সব এখানে ও ক্যালকুলেশন করে আপনাকে বলে দিছে। বাস, দেন হচ্ছে এই যে আমার একটা ট্রেনিং লুপের ভিতরে কিন্তু এখন সব কিছু এখানে ডিজাইন করা আছে। আপনি চাইলে ইন ডিটেইলসে যদি চান যে আমি এই কোডটাকে বুঝবো, তো চাইলে বুঝতে পারেন, বাট যদি জাস্ট কাজ করার জন্য কাজ করেন, তো এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে। এই যে নাম্বার অফ ইপক এখানে ভেরিয়েবলটা আছে, আপনি এখানে চাইলে আপনি কত ইপক দিবেন সেই ইপকটা এখানে সেভ করবেন। তারপরে এই যে আর্লি স্টপ পেশেন্সটাও এখানে আছে, আপনি আর্লি স্টপ পেশেন্স কত দিবেন সেটাও চাইলে এখানে দিতে পারেন। শুরুতে আমি রেকমেন্ড করব যে আর্লি স্টপ
না দিয়েই আগে মডেলটা ট্রেন করেন, দেখেন আসলে প্রোগ্রেসটা বুঝেন, মডেলটাকে বোঝার চেষ্টা করেন। আর যদি দিতেই হয় আর্লি স্টপটা একটু বেশি দেন। ধরেন যদি আপনি 20 ইপোকে মডেলটা চালান, তাহলে আপনি আর্লি স্টপ শুরুতে 10 দেওয়ার চেষ্টা করেন। কারণ ধরেন যে আমি আর্লি স্টপ কম দিলাম, কম দিয়ে হ্যাঁ আমি তাড়াতাড়ি মডেলটাকে স্টপ করাই ফেলছি, বাট এমন হইতে পারে না যে আমার মডেলটা আসলে একটু সামনে গেলে ওভারফিটিং নাও হইতে পারতো, তখন হয়তো বা তার লসটা আরো কমে যেত, ট্রেনিং লস থেকে ভ্যালুয়েশন লসটা কমে যাইতেও পারতো, আমি তো জানি না। এই জন্য হচ্ছে এগুলো একটু এক্সপেরিমেন্টের ব্যাপার আছে, তো আপনারা চাইলে এগুলো করেন। জাস্ট আমি দেখাই দিলাম যে এখানে এই দুই প্যারামিটারটা আছে, যখন আপনারা ট্রেনিং দিবেন চাইলে এটার ভ্যালুগুলো চেঞ্জ করে দিবেন এখানে। হ্যাঁ, আপনি নাম্বার অফ ইপক আর আর্লি স্টপ পেশেন্স আপনার ভ্যালুটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আদার্স আর কিছু এখান থেকে চেঞ্জ করার আমি মনে করি দরকার নাই। আর এখানে এসে যে আমি যে মডেলটা চেক পয়েন্টটা সেভ করতেছি, এটার নাম কি হবে, এই আমি এখানে মডেল ডিফল্ট এখানে মডেল দিয়ে রাখছি, আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন। বাট পরের যে ডট পিটি এটা তো তার এক্সটেনশন, এটা তো আপনি চেঞ্জ করলে কাজ করবে না, এটাকে চেঞ্জ করার দরকারও নেই। আপনি জাস্ট এই মডেলের জায়গায় আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারেন, ঠিক আছে। বাকি সব এখানে ঠিকঠাক ভাবে ডিজাইন করা আছে, আর কোনো কিছু তেমন কিছু করার দরকার নেই। এখানে আমি একটা হচ্ছে ওই ডিকশনারির মাধ্যমে কয়েকটা ভ্যালু নিতেছি, কি কি ইপক, তারপরে ট্রেনিং লস, ট্রেনিং অ্যাকুরেসি, ভ্যালিডেশন লস, ভ্যালিডেশন অ্যাকুরেসি, এই সব ভ্যালুসগুলা আমি কেন নিতেছি, যাতে আমি একটা এক্সেল ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এই যে আমি এখানে কিন্তু এই যে আমার কেগেলের যে আউটপুটটা আছে এই ডিরেক্টরিতে আমি ট্রেনিং ডেটা ডট এক্সএলএসএক্স মানে একটা এক্সেল ক্রিয়েট করছি, যেটার ভিতরে এই যে আমার এই পুরো ট্রেনিং লগের যে প্যারামিটার যে ভ্যালুসগুলো আছে এগুলো এক্সেলে থাকবে। আমার এগুলো এক্সেলে প্রিন্ট করার কারণ হচ্ছে আমি ওই এক্সেল থেকে নিয়ে পরে এক্সেলে কিন্তু খুব সুন্দর করে গ্রাফ জেনারেট করা যায়, তো আমি ওই ট্রেনিং গ্রাফগুলো এক্সেলে নিয়ে ওইভাবে করি। তো আপনারা চাইলে এটা নাও করতে পারেন, হ্যাঁ, এটা না করলেও সমস্যা নাই, বাট আমার এটা করা যাতে আমার একটা এক্সেল ফাইল থাকলো। তো এই দেখেন ট্রেনিং লগস গুলো হচ্ছে এখানে, এই যে দেখেন মডেল যখন ট্রেনিং হচ্ছে প্রত্যেকটা ইপক কমপ্লিট হলেই কিন্তু সে এখানে বলে দিচ্ছে ভ্যালিডেশন লস কত, ট্রেনিং লস কত, ট্রেনিং অ্যাকুরেসি কত, ভ্যালিডেশন অ্যাকুরেসি কত। তারপরে এই যে প্রথমে তো ভ্যালিডেশন দেখেন, ট্রেনিং ভ্যালিডেশন অ্যাকুরেসি এখানে 0.73 পাইছে, মানে 73% অ্যাকুরেসি পাইছে। এটাই তো এখন যেহেতু ফার্স্ট ইপক, তাহলে ভ্যালিডেশন অ্যাকুরেসি যেহেতু এটাই বেস্ট, যার কারণে এই মডেলটাকেই সেভ করছে। বাট ফার্দার সে আরো খুঁজবে, যদি এর থেকে বেস্ট কোনো মডেল পায় সেটাকে সে সেভ করবে। তো ফার্দার এই কাজগুলো হচ্ছে, পরে আর্লি স্টপিং এর জন্য এটা স্টপ হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আমি টাইমের একটা ভেরিয়েবল নিছি, এই যে এখানে টাইমটা শুরু করে দিছি, আবার টাইমটা হচ্ছে লাস্টে এসে স্টপ করছি, ঠিক আছে। এই যে ট্রেনিং যেখানে স্টপ হয়েছে, এই যে যেখানে স্টপ হয়েছে এখানে আমরা আবার এন্ড করছি। এটা করার মানে হচ্ছে আপনি জাস্ট প্রোগ্রেসটা খেয়াল করতে পারেন যে আপনার মডেলটা ট্রেনিং হইতে কত পরিমাণ সময় নিচ্ছে, তো এভরিথিং এখানে আছে। তারপরে ওই আমি যেহেতু এক্সেল বানাইছি, তো ও কি করতেছে ওই এক্সেল থেকে এখন প্লটটা করতেছে। তো এক্সেল থেকে এই প্লটটা আসলে সুন্দর হয় না, দেখছেন একটু আগে পিছে হয়ে যায়। তো আপনারা চাইলে এই জিনিসটা রিমুভ করে দিতে পারেন, এক্সেল ছাড়া ডিরেক্ট ভ্যালুস গুলা নিয়ে যাতে সে প্লটগুলা করে, তাহলে কিন্তু সে এখানে প্লটটা দিতে পারবে আর কি। আর দেন হচ্ছে এখানে ইভালুয়েশন, মডেলটাকে ইভালুয়েশন করা হয়েছে, ইভালুয়েশনের একটা ফাংশন আর কি এখানে রেডি করছি, ফাইনাল ইভালুয়েশনটা পরে হবে আর কি। আর এখানে ওই যে আমি যে চেক পয়েন্টটাকে সেভ করে রাখছিলাম সেটাকে এখন লোড করলাম, লোড করে এখানে জাস্ট একটু দেখলাম যে ভ্যালিডেশন ডেটা সেট অ্যাকুরেসিটা কত হয়, এটা চেক করলাম, এটা না করলেও চলে। মেন কাজটা এখানেই মডেলটাকে লোড করা। দেন হচ্ছে গিয়ে এই যে আমার যে টেস্ট ডেটা ফ্রেম আছিল, টেস্ট সেট, এই যে টেস্ট ডেটা লোডার সেটাকে এখানে দিয়ে দিছি, দেখছেন, দিয়ে এখন আমি টেস্ট ডেটা সেটে আমার মডেলটাকে হচ্ছে ইভালুয়েট করছি। তো ইভালুয়েট করার পরে এই যে আমার একটা টেস্ট অ্যাকুরেসি আসছে। পরে ফাইনালি এখানে আমি আরো কিছু ক্যালকুলেশন দিয়ে রাখছি, এগুলা থেকে কি প্রিন্ট হলো, এই যে ক্লাসিফিকেশন রিপোর্ট। ক্লাসিফিকেশন রিপোর্টে কিন্তু এভরিথিং প্রিন্ট হয়, এই যে প্রিসিশন, রিকল, F1 স্কোর, এগুলা প্রিন্ট হয়। আর লাস্টে হচ্ছে কি এই যে এখানে আরো কিছু ক্যালকুলেশনের কোড দেওয়া আছে, এটাতে কি হয় ওই যে আমার প্রত্যেকটা ক্লাসের অ্যাকুরেসি, হ্যাঁ, কোন ক্লাসের অ্যাকুরেসি কত, যেমন ক্লাস 0 এর অ্যাকুরেসি 82, ক্লাস 1 এর অ্যাকুরেসি 78। তো এগুলা আপনি চাইলে এখানে আরো কিছু করতে পারেন, এই যে কনফিউশন ম্যাট্রিক্স প্রিন্ট করার কোডটা দিয়ে দিতে পারেন যাতে একটা কনফিউশন ম্যাট্রিক্স প্রিন্ট হয়। তো আশা করি এটা বুঝতে পারছেন। পরের কোডটাও সেম, এখানে কোনো পার্থক্যই নেই, জাস্ট একটা জিনিসে পার্থক্য, সেটা আমি জাস্ট এখানে বুঝাই দিচ্ছি। ওই যে যখন আমরা এখন তো এটা হচ্ছে প্রিটেন্ড সিএনএন, এই যে এখানে আমরা একটা প্রিটেন্ড রেসনেট সিএনএন নিয়ে কাজ করতেছি। যেহেতু এটা প্রিটেন্ড, তো আর্কিটেকচার গুলো তো আর আমি নিজে নিজে বানাবো না, তো আমি জাস্ট কি করছি দেখছেন, এই যে মডেল ইকুয়ালস টু মডেলস ডট রেসনেট, দেখছেন একটা ফাংশনকে জাস্ট একটু কল করছি, যে রেসনেট 15 অলরেডি বিল্ট ইন একটা হচ্ছে গিয়ে প্রিটেইনড নিউরাল নেটওয়ার্ক আছে, এটাকে জাস্ট কল করছি, বাস এই মডেলটাকে ইউজ করে আমি কাজ করে দিছি। আর কিছুই কিন্তু এখানে আমাকে কিন্তু নিজে নিজে কোনো আর্কিটেকচারই ডিজাইন করা লাগে নাই। বাট আমাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, কি জিনিসটা, এই যে লাস্টের যে লেয়ারটা থাকে, ঠিক আছে। ফার্স্টে আমি কি করছি, এই মডেলের যত ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলাকে একটা ভেরিয়েবলে নিয়ে নিছি। তারপরে কি করছি, মডেল ডট এফসি, মডেল ডট এফসি মানে হচ্ছে মডেলের ফুললি কানেক্টেড যে লেয়ার, মানে লাস্টের যে লেয়ার সেই লেয়ারে নিয়ে যাচ্ছে আমাকে।
তো আমি সেই লেয়ারে গিয়ে কি করছি, একটা লিনিয়ার লেয়ার ক্রিয়েট করছি। কারণ কি, আগের যে লিনিয়ার লেয়ার ওর আছে অলরেডি, সেটা দিয়ে কিন্তু আমার এখানে কাজ চলবে না। কারণ কি, রেস্টনেট বলি বা যে কোনো প্রিটেইনড মডেলের লিনিয়ার লেয়ারে কিন্তু 1000টা ক্লাস দিয়ে সেট করা। বাট আমাদের মডেলে তো, আমাদের এই প্রবলেমে তো আর 1000 না, ক্লাস নাম্বার তো 1000 না। যেমন আমার এখানে ক্লাস মাত্র 3, আপনাদের হয়তো বা 4 5 6 এরকম থাকতে পারে। যার কারণে আমি কি করছি, লাস্টের যে লিনিয়ার লেয়ার ওর যেটা ছিল সেটাকে ফেলে দিয়ে আমি একটা লিনিয়ার লেয়ার নিছি, যেটার মধ্যে এই যে ওর যে ফিচারগুলো বসাই দিছি। আর এই যে টোটাল কাজ, এখানে মেইন কাজই হচ্ছে এই যে আমার এই ক্লাস নাম্বারটাই জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দেওয়া। বাস অ্যাডজাস্ট করে দিছি, এটুকুই কাজ। আর বাকি দেখেন অপটিমাইজার আর ক্রাইটেরিয়ন সেট করা, আর কিছুই দরকার নেই। বাস হয়ে গেছে। এই যে দেখেন একটা প্রিটেইন নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার কত বড়। আর আমরা যেটা করছিলাম ওইটা সাধারণত আর্কিটেকচার গুলা কিরকম হয়, আর প্রিটেইনের আর্কিটেকচারটা দেখেন। বুঝতে পারছেন আশা করি। মোটামুটি আমার কিন্তু দুইটা কোড বোঝানো হয়ে গেছে। এখন আশা করি আপনারা এখন আপনাদের কাজ ভালো মতো করতে পারবেন। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আদারওয়াইজ আমরা সেশনটা দিলে স্টপ করে দিব। আমাদের যতটুকু আচ্ছা, আমাদের একটা জিনিস বোঝানো বাকি ছিল, গিটহাব মনে হয়, গিটহাবের। আচ্ছা আগে বলেন এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা, ওই কোশ্চেন গুলো ইয়া করি। আর একজন কি বললো এখানে, ভাই ল্যাব 2 এর সাবমিশন ডেট কি আগামীকাল পর্যন্ত এক্সটেন্ড করা যায়? আপনি কি হচ্ছে ইআই গ্রুপের, তাই না? আপনাদেরটা হ্যাঁ স্যারকে আমি বলছিলাম যে স্যার একদিন বাড়ায় দিতে। আমাদের ডেটা সেটটা নিয়ে একটু বললেন কেমনে ইমেজ অ্যাক্সেস করব। হ্যাঁ আপনাদের ডেটা সেট নিয়ে আলোচনা করব। আপনি তাসফিয়া বিনতে জাহাঙ্গীর, আপনি কি এআই না মেশিন লার্নিং কোর্সের? এআই এর, তাই না? আপনাদের কি ডেটা সেট নিয়ে এতদিন পরে কেন? এতদিন তো ল্যাপটপ হলো, আপনি তো আমাকে কিছুই জানাইলেন না আপনার ডেটা সেট নিয়ে। আজকে এতদিন পরে ডেটা সেট নিয়ে কথা বলতেছেন। যাই হোক, এটা নিয়ে আপনি আপনার সাথে অফিস আওয়ারে দেখা করেন, হ্যাঁ তখন এটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আচ্ছা ভাইয়া, আমরা এমএল গ্রুপের আমরা তো এই যে কাস্টমার প্রিটেইন্ডের কাজটা করে ফেলছে। এখন নেক্সট ল্যাবে আমরা কি করব? আমরা আমাদের ওই যে রিলেটেড ওয়ার্ক সেট এটাও জমা দিছিলাম। এখন নেক্সট ল্যাবে আমাদের কাজ কি থাকবে? আচ্ছা নেক্সট ল্যাবে আপাতত স্যার কোনো টাস্ক দেয় না, হয়তো বা স্যার নেক্সট ল্যাবে কিছু পড়াবে। হ্যাঁ ওই মনে হয় সেমি সুপারভাইজড লার্নিং অথবা সেলফ সুপারভাইজড লার্নিং পড়াবে। আচ্ছা আচ্ছা, তাসফিয়া বিনতে ভাইয়া জাহাঙ্গীর, আপনারা কালকে আমার সাথে অফিস আওয়ারে দেখা করেন। হ্যাঁ নিতিন ভাইয়া বলেন। আমাদের তো এআই ভাইয়া, আমাদের তো হচ্ছে কালকে প্রিটেন সিএনএনটা জমা দিতে হবে। তাহলে আমাদের নেক্সট ল্যাবে কি হবে? স্যার কি আমাদের এটার থেকে কিছু আস্ক করবে নাকি, মানে কি কাজ করবে নেক্সট ল্যাবে? আপনাদের এআই গ্রুপের নেক্সট ল্যাবে যেহেতু আপনাদের আপাতত হচ্ছে কি ওই প্রিটেনটা জমা দিতে বলছে, আর হচ্ছে রিলেটেড ওয়ার্কও কিন্তু আপনাদের করতে বলছে, তাই না? হ্যাঁ ওইটাও হ্যাঁ করে ভাইয়া, ফেলেন। ওটার ডেডলাইন হচ্ছে 17 তারিখের মধ্যে, ওটাও করতে হ্যাঁ হবে। হ্যাঁ, তো নেক্সট ল্যাবে হয়তো স্যার কোনো একটা টপিক পড়াবে, আদারওয়াইজ আপনাদের ওই যা যা প্রোগ্রেস হয়েছে এগুলো হয়তো একটু দেখবে। খুব সম্ভবত নতুন কিছু পড়াবে যতটুকু মনে হয়। ওকে, থ্যাংক আচ্ছা ইউ ভাইয়া। আচ্ছা, কালকে আমার অফিস আওয়ার নাই, বাট কালকে আমি আসতেছি ক্যাম্পাসে। হ্যাঁ আমি ওই গ্রুপে, আপনাদের গ্রুপে জানাই দেবো যে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবো। আর আরেকজন বলছিলেন যে ল্যাব 2 এর সাবমিশন ডেট কে আগে, হ্যাঁ ভাই আপনাদের ওই সাবমিশন একদিন এক্সটেন্ড করছে। স্যারকে আমি বলছিলাম যে স্যার আমি পড়ায় শেষ করতে পারি নাই, তো এই জন্য স্যার একদিন এক্সটেন্ড করছে। তো দিয়েন, এটা সমস্যা নেই। আচ্ছা তাহলে এই কোড রিলেটেড তাহলে আশা করি সবাই বুঝছেন, এটাতে কোনো কোশ্চেন নাই। এখন আমি ওই রিলেটেড ওয়ার্ক নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ অনেকের যেহেতু রিলেটেড ওয়ার্ক নিয়ে প্রবলেম ফেস করতেছে যে ভাইয়া কিভাবে করব, তো এইটা নিয়ে একটু আলোচনা করে শেষ করে দিই। আমার একটা অনলাইন ক্লাস শুরু হবে এখন, ওটা অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা আমি একটু লেট জয়েন করবো, সমস্যা নাই। আপনাদের এই জিনিসটা একটু দেখাই দিই। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? শেয়ার করে রাখছিলাম না? হ্যাঁ আচ্ছা, তো এটা নিয়ে ইন ডিটেলসে এখন আলোচনা করার সময় নাই। আমরা জাস্ট ওই লিটারেচার রিভিউটা কিভাবে করতে হয় সেটা একটু দেখায় দিই। হ্যাঁ আচ্ছা, এই যে এখানে ভাইয়া তো একটা কথা ছিল, সরি ভাইয়া, হ্যাঁ আমরা বলেন। যে গিটহাবে হচ্ছে ওই যে ল্যাপটপের যে প্রিটেন্ডের ফাইলটা দিব, ওইটা কি আমরা নরমালি জাস্ট ফাইলটা কমিট করে দিব গিটহাবে, তাই না? একটা হ্যাঁ রেপোজিটরি হ্যাঁ হ্যাঁ বানায়। হ্যাঁ, একটা রিপোজিটরি বানায় ওখানে জাস্ট কমিট করে দিবেন, ওকে, আর থ্যাংক কিছু ইউ। না। আর কমিটে ওই লিখে দিবেন আপনি এখানে কি করছেন, ছোট 100 ওয়ার্ডের ভিতরে একটু জাস্ট লিখে দেন। আবার লিখে দিতে হবে? হ্যাঁ স্যার আবার কমিটে বলে যে কমিটে কিছু লিখে দেন আর কি। ওই আপনি লিখবেন আর কি যে হ্যাঁ এখানে আমি একটা ব্রিটেন সিএনএন ডিজাইন করছি, সিএনএন মডেলটা রেসনেট 50 হ্যান্ড দেন এই বিষয়ে একটু লিখে দেন। আচ্ছা ওকে।
আমরা এখন দেখি যে লিটারেচার রিভিউ বা রিলেটেড ওয়ার্ক আমাদের যেটা করতে বলছে স্যার, এটা আমরা এখন কিভাবে করব। এখন আপনাকে এটা করার জন্য শুরুতেই কি করতে হবে, গুগল স্কলারে যেতে হবে। গুগল স্কলারে গিয়ে আপনার যে প্রবলেমটা, যেমন ধরেন আমার যদি লাং ক্যান্সারের ডেটা সেট থাকতো, তাহলে আমি কি করতাম, লাং ক্যান্সার ক্লাসিফিকেশন অথবা লাং ক্যান্সার ডিটেকশন, এই যে কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলা দিয়ে হচ্ছে কি আমি গুগল স্কলারে সার্চ দিতাম। যদি ক্লাসিফিকেশন কি ডিটেকশন এইগুলা দিয়ে না দিতাম, তাহলে শুধু যদি লাং ক্যান্সার লিখতাম, তাহলে কিন্তু অনেক পেপার আসতো, যেটা কি না মেশিন লার্নিং ফিল্ডের না। ধরেন যে মেশিন লার্নিং ফিল্ডেরও আসতো, আবার কি আসতো, ধরেন যে মেডিকেল ফিল্ডের পেপারও আসতো, বাট আমার তো এগুলোর দরকার নেই, আমি কাজ করতেছি মেশিন লার্নিং ফিল্ডে, তাহলে আমার দরকার হচ্ছে মেশিন লার্নিং ফিল্ডের পেপার। এই জন্য আমরা আসলে একটু স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করি, যেমন লাং ক্যান্সার ক্লাসিফিকেশন, লাং ক্যান্সার ডিটেকশন, বা লাং ক্যান্সার মেশিন লার্নিং, লাং ক্যান্সার ডিপ লার্নিং, এভাবে দিয়ে দিয়ে সার্চ দিলে আপনি আসলে আপনার ফিল্ডের পেপারগুলো পাবেন। তো আপনি সার্চ দিলে এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে যে এরকম দেখা যাচ্ছে, এইভাবে হচ্ছে জিনিসগুলো আসবে। এই যে এখানে যে টাইটেলগুলো, এক একটা পেপারের টাইটেল, আপনি ক্লিক করলে পেপারগুলোর অ্যাবস্ট্রাক্ট দেখতে পারবেন। চাইলে ফুল পেপারও, অনেক জায়গায় ফুল পেপার দেখা যায়, অনেক জায়গায় আবার ফুল পেপার দেখতে দেয় না, টাকা পয়সা চায়। তো এটাই আর কি। আর এখানে দেখেন একটা টাইম দেওয়া আছে, যে টাইম লাইন এখানে দেওয়া আছে। তো আপনারা চেষ্টা করবেন রিসেন্ট পেপারগুলাই, যেহেতু রিলেটেড ওয়ার্ককে আপনি নেবেন একদম রিসেন্ট, একদম মোস্ট 5 ইয়ার অথবা 3 ইয়ারের মধ্যে। হ্যাঁ, 2025 যেহেতু চলতেছে, আপনি 2020-এর পর থেকে বা 2022-এর পর থেকে যে পেপারগুলো আছে সেগুলো এখান থেকে নেবেন। এখন কথা হচ্ছে ভাই, পেপারগুলো নিলাম, বুঝলাম, এই গুগল স্কলারে আসবো, সার্চ দিব, পেপার নিব। এখন পেপার নিয়ে করবো কি, পেপার নিয়ে হচ্ছে কি পেপারটাকে পড়বেন। এখন কথা হচ্ছে পুরা পেপার তো পড়া পসিবল, আমরা অনেক সময় পড়িও না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, জাস্ট টু অ্যাবস্ট্রাক্টটা ভালো মতো পড়বেন। মনে রাখবেন প্রত্যেকটা পেপারের পুরা সামারি কিন্তু অ্যাবস্ট্রাক্টে দেওয়া থাকে, যার কারণে অ্যাবস্ট্রাক্টটা চেষ্টা করেন ভালো মতো পড়তে, তাইলে আপনি পুরা পেপারের একটা থিম বুঝে যাবেন, পেপারে আসলে কি কাজ হয়েছে না হয়েছে। আরো চাইলে ইদানিং তো এখন চ্যাট জিপিটি দিয়ে পেপার পড়ানো যায়, আপনার পেপারকে দিয়ে দেন আপনার যে ইনফরমেশন গুলো দরকার আপনি ওইগুলো চাইলে চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে। বাট আপনি একটু ক্রস চেক করবেন, অনেক সময় কিন্তু চ্যাট জিপিটি উল্টাপাল্টা জিনিস দেয়, ভুলভাল জিনিস দেয়, যার কারণে ও যেটা দিছে ওইটা দিয়ে দিলেই হবে না, আপনার একটু ক্রস চেক করতে হবে, পেপারের সাথে মিলা দিতে হবে যে আসলে সে যে ইনফরমেশনটা দিছে সেটা ঠিক কিনা। তো আমরা কি করব, রিড পেপারস টু আন্ডারস্ট্যান্ড, কি কি আন্ডারস্ট্যান্ড করব, হোয়াটস অলরেডি বিন ডান, মানে অলরেডি কি কি করা হয়েছে, হোয়াট মেথডস আর ইউজড, তারা আসলে কি মেথড গুলা ইউজ করছে, কি মডেল ইউজ করছে, কি মেথড ইউজ করছে সেটা। তারপরে গ্যাপস অর লিমিটেশন, তাদের কোনো গ্যাপ আছে কিনা, কোনো লিমিটেশন আছে কিনা, এই জিনিসগুলো আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তারপরে আমাদের সাধারণত এই যে একটা টেবিল বের করতে বলছে, তো আমি এখানে একটা এক্সাম্পল টেবিল দিছি, আপনারা চাইলে এর থেকে আরো ভালো কিছুও করতে পারেন, বাট এটাও করা যায়, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, এখানে মোটামুটি এভরিথিং আছে। তো ফার্স্টে কি, এই যে আমরা যার পেপারটা দেখতেছি ওই পেপারের যে ফার্স্ট অথর তার নাম লিখে আমরা অ্যাটল লিখছি, কারণ সবগুলো অথরের নাম লেখা এখানে কোনো দরকার নাই। আর সাথে 8 দিয়ে দিছি, মানে কি, ওই যে লাস্টে আমি কি করব, ওই যে যে পেপারগুলো নিছি এগুলোকে IEEE স্ট্যান্ডার্ডে সাইটেশন মানে রেফারেন্স অ্যাড করব। তো যাতে মানে এখানে 8 নাম্বার বোঝাচ্ছে যে এই পেপারটা হচ্ছে ওই যে রেফারেন্সে যতগুলো পেপার আছে এর মধ্যে 8 নাম্বার পেপার হচ্ছে এটা। আপনাদের হয়তো সিরিয়ালি থাকবে 1 2 3 4 এভাবে থাকবে। তো এটা আশা করি আপনারা বুঝবেন। দেন হচ্ছে ইয়ার, এই পেপারটা কত সালে সেটা দিবেন। তারপর এই পেপারটা কোন ডেটা সেট ইউজ করে কাজ করছে সেই ডেটা সেট দিবেন। তারপর ডেটা সেটে কতগুলো ডেটা আছে, অনেক সময় ইনফরমেশন গুলো পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, না পাওয়া গেলে সেক্ষেত্রে এখানে নান লিখলেন। তারপরে ক্যাটাগরি বা ক্লাস, সে তার ডেটা সেটে কয়টা ক্লাস ছিল, তারপরে তারা কি মডেল ইউজ করছে। আপনারা চাইলে এখানে ডিটেলস ওদের সব মডেল গুলাই লিখতে পারেন। আমি এখানে আসলে বেস্ট রেজাল্ট কোন মডেল থেকে পাইছে সেই মডেলটার নামই লিখছি। তো আপনারা আপনাদের কেস অনুযায়ী সেভাবে হচ্ছে গিয়ে কাজটা করবেন। তারপরে হচ্ছে ওভারঅল অ্যাকুরেসি, কত অ্যাকুরেসি পাইছে। তো তো এইভাবে দেখেন আমি একটা রিলেটেড ওয়ার্কের লিটারেচার টেবিল করছি। তো এটাই কিন্তু আপনাদের আপাতত রিলেটেড ওয়ার্কে কিন্তু স্যার এই কাজটুকুই করতে বলছে। তো এখন আশা করি বুঝতে পারছেন সবাই। তো মোটামুটি আমাদের অনেক কিছু আলোচনা ভাইয়া করা টেবিল হলো। কি এমন একটাই হবে এতটুকুই নাকি আরো হ্যাঁ, কয়েকটা না প্রত্যেক পেপারের জন্য? না, এখানে দেখেন আমি একটা টেবিলেই তো 5টা পেপার লিখে ফেলছি। তো আপনার এরকমই যে প্রত্যেকটা পেপারের জন্য আলাদা আলাদা না, একটা টেবিলের ভিতরে যতগুলা পেপার আপনি ইনক্লুড করবেন আপনার রো ততগুলা বাড়বে আর কি। যেমন আমি আবার যদি একটু অন করি, এই যে যেমন এখানে হচ্ছে গিয়ে ওই আমার কয়েকটা কমন আসছে, বাট আপনাদের ক্ষেত্রে হয়তো আসবে না। আপনি যদি 5টা পেপার নেন তাহলে এখানে আপনার 5টা রো হবে, 5টা রোতে এরকম 5টা ইনফরমেশন থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? ভাইয়া কলাম শুধু এই কয়েকটাই তাই তো? কলাম কয়েকটাই যে ফিক্স তা কিন্তু না, আপনি চাইলে আরো কিছু বাড়াইতে পারেন। আপনি চাইলে এই যে এখানে আরেকটা কলাম বানাইতে পারেন যে লিমিটেশন, ওদের লিমিটেশন গুলা লিখে দিলেন, এরকম আরো কিছু যদি করা যায় করতে পারেন। এইটাই, বুঝছেন?
আচ্ছা এটা একটা স্ট্যান্ডার্ড আর কি, এটা আমি দিয়ে দিলাম। আপনি যদি এটাও ফলো করতে পারেন চাইলে আপনি এটা থেকে আরো কিছু এক্সটেন্ড করতে পারেন। ভাইয়া আমরা তো মনে করেন একটা পেপারের মধ্যে অনেকগুলো মডেল ইউজ করা হয়, তো যেটা হচ্ছে বেস্ট মডেল সেটা নিয়ে তো আমরা ইয়ে করবো, এক্সপ্লেন করবো, তাই না? মানে এই রিভিউ রাখবো আর কি। না না, এখন হচ্ছে কি এটা তো ফিক্সড না যে আপনি জাস্ট বেস্টটাই দিবেন। প্রথমে যেহেতু কাজ করতেছেন আপনি এটা করেন, আপনি ওই ইন ডিটেলসে সবগুলোই লিখেন। হ্যাঁ, ফার্স্টে আপনার টার্গেট সেট করেন, আপনারা আসলে কি নিয়ে কাজ করবেন, সুপারভাইজড নাকি সেমি সুপারভাইজড নাকি সেলফ সুপারভাইজড। মেশিন লার্নিং যারা আপনাদের মনে হয় তিনটা ডোমেইনেই হতে করতে, আর এআই যারা আপনারা মোটামুটি সুপারভাইজড মডেলগুলাই দেখেন। হ্যাঁ, সুপারভাইজড দেখেন, আপনাদের অত অ্যাডভান্স কিছু দিবে না। তো এটাই তো নিজের ভাইয়া আজকে ওই মেশিন লার্নিং এর ক্লাসে স্যার বলছেন যে আমাদের সেলফ সুপারভাইজড নিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের সেলফ সুপারভাইজ নিয়ে করতে হবে, বাট আপনাদের যে লিটারেচার রিভিউ এখানে কিন্তু স্যার সুপারভাইজড পেপার, সেলফ সুপারভাইজড পেপার, সেমি সুপারভাইজড পেপার তিনটারই দুইটা দুইটা করে পেপার, যে একটা নিচের ডেটা সেট আর একটা মনে হয় যে সেম ফিল্ডেই ডিফারেন্ট ডেটা সেটের জন্য করতে হচ্ছে। যাই হোক, এটা আপনাদের ক্লাসমেট থেকে শিওর হয়ে নিয়েন। তো এইভাবে আর কি লিটারেচার রিভিউটা হবে আর কি। তো আশা করি এখন আপনারা পারবেন। ভাই আমাদের ট্রেনিং পার্টটায় প্রবলেম হচ্ছে, লাস্ট কয়েকদিন ধরে প্রবলেমটা ফেস করে হচ্ছে। আচ্ছা, এখন দেখেন লার্নিং পার্টগুলো আমরা অনলাইনে শেষ করলাম, এখন যার যে প্রবলেম সব কিছু নিয়ে আপনারা কালকে অফিস আওয়ারে দেখা করেন। হ্যাঁ, আর আরেকজন কি বলছে যে কখন ফ্রি থাকবো, আমি এটা জানাই দেবো আপনাদের গ্রুপে। আর আমাদের ডেটা সেটের প্রবলেম ছিল, হ্যাঁ যা যা প্রবলেম ছিল এই প্রবলেমগুলো নিয়ে কালকে আমার সাথে অফিস আওয়ারে দেখা করেন। আমি আপনাদের যে গ্রুপটা আছে গ্রুপে আমি জানাই দিব, টাইম জানাই দিব যে আমি কালকে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আর একটা জিনিস আমি দেখাইতে পারি নাই, যে গিট হাব আর কে গেলে কিভাবে কাজ করা লাগে, এটা আশা করি অলরেডি যেহেতু আপনারা সব ল্যাব গিট হাবে সাবমিট করতেছেন, আশা করি মোটামুটি সবাই পারেন। তাও যদি কারো ইস্যুস থাকে তো এটা নিয়ে আমার সাথে অফিস আওয়ারে দেখা করেন, আমি শিখিয়ে দিব গিট হাব আর কে গেলে কিভাবে কোড রান দিতে হয়। তো আশা করি মোটামুটি সব শেষ। আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা সেশন শেষ করি। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ভাইয়া হ্যাঁ টেক্সট বলেন। ডাটা নিয়ে আপনার কোনো কাজ কি আছে, মানে যেটা একটু শেয়ার হ্যাঁ, করতেন? বাট আমার গিট হাবে মনে হয় দেওয়া নাই, বাট আমার কাজ আছে, আমি দেখি আপনার সাথে ভাইয়া কোড ওই শেয়ার আপনাকে করা যায়। মেসেজ দিয়ে রাখছিলাম মেসেঞ্জারে, আপনি যদি একটু কাইন্ডলি ওই মানে জাস্ট শেয়ার করে দিলে একটু মানে দেখে হ্যাঁ, মানে দেখতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখবো। হ্যাঁ, দেখে আপনাকে জীবনে, আপাতত এখন একটু ক্লাস আছে, আচ্ছা ভাইয়া। পরে কথা হবে তাহলে। হ্যাঁ, আর আদার্স যাদের যে ইস্যুস এইগুলা নিয়ে আমার সাথে অফিস আওয়ারে দেখা করেন। আর পড়াশোনা তো মোটামুটি এখন হয়েছে, এখন আশা করি সবাই কাজ করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।